মোবাইলের দুটো ফ্ল্যাশ লাইট যখন অন হলো, পরিষ্কার দেখতে পেলাম একটা যথেষ্ট মোটা এবং বড় একটা গাছ। গাছের পিছন থেকে কেউ যেন উঁকি মেরে আমাদেরকে দেখলো, এবং একটা শ্যাডো, যে শ্যাডোটা পরিষ্কার বোঝা গেল যে সেটা কোনো জন্তু না, এবং সে আসবে ফগ ফর্মে, কারণ ওর রূপটা আপনি সহ্য করতে পারবেন না। পিশাচ যুদ্ধ হওয়ার পরে ওনার এমন হয়ে গেছিল যে উনি সানলাইটকে প্রচন্ড ভয় পেতেন। আজকের এপিসোডটি একটু অন্যরকম হতে চলেছে। থাম্বনেলটিতে শুধুই আপনারা বাঘাযতীনের একটি ইনসিডেন্টের ব্যাপারেই খালি অবগত হয়েছেন, বাট এই এপিসোডটিতে এছাড়াও আরও নানা রকম জিনিসের ব্যাপারে আলাপ আলোচনার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে কর্ণপিশাচিনী কতটা ভয়ঙ্কর হতে পারে, এবং কর্ণপিশাচিনীর বিপরীত অবতারটি, মানে যেটাকে পজিটিভ ফর্ম হিসেবে ধরা হয়, তারই বা নাম কি। এছাড়া পরীরা কেমন হয়, বা সেই বেতাল সিদ্ধ তান্ত্রিকের কেন স্বাভাবিকভাবে মৃত্যু হয়নি, এইসবই আমরা এই এপিসোডে আলোচনা করেছি। আপনি শুনছেন টেরর এফএম। আমি অর্পণ আছি আপনাদের সাথে। আজকে আমাদের সাথে ছিলেন আবিরদা, এবং ওনার সাথে আমার আলাপটা শুরু হয় ফেসবুকে। তো যাই হোক, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পরিবারকে নিজের মূল্যবান কিছু সময় দেওয়ার জন্য। আর আপনারাও যদি নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের সাথে শেয়ার করার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফেসবুকের মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। নিচে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। আর যাবার আগে জানাতে চাইবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো শুরু করছি আজকের এই টেরিফাইং পডকাস্ট। সাথে থাকুন, শুনতে থাকুন টেরর এফএম। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যাঁ, নমস্কার দাদা, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি ভালো আছেন তো? এই তো চলে যাচ্ছে, এখন তো বৃষ্টি বাদলার ওয়েদার, বুঝতেই পারছেন একদম। ওরে বাবা, দারুণ দারুণ। এই সময়তে এই বৃষ্টি বাদলার ওয়েদারে ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল। সেটা হচ্ছে গিয়ে যে আমরা কি করতাম, যখন বৃষ্টির সিজন থাকতো, লোডশেডিং হতো আমাদের সময়তে খুব। আচ্ছা, সেই সময়তে আমাদের ফেভারিট জিনিস ছিল সন্ধ্যাবেলায় ঝিরঝির করে বৃষ্টি হবে, ঝালমুড়ি মাখা হবে, সবাই মিলে বসে খাবো আর ভূতের গল্প। হ্যাঁ, বেশিরভাগ উঠোন, আগেকার দিনে তো ছোট বাড়ি থাকতো, মানে যেখানে উঠোন থাকতো, দাওয়া থাকতো, দাওয়াতে হ্যারিকেনের আলোতে বসে। সেই মজাটা একটা আলাদা ছিল। দারুণ দারুণ, সে অ্যাটমসফিয়ার আজকালকার শহর বলুন, গ্রাম বলুন, কোনো জায়গাতেই আর পাওয়া যায় না। তো যাই হোক, আপনার সাথে তো আমার ফেসবুকে আলাপ হয়েছিল, এবং আপনার সাথে যখন আমি কন্ট্যাক্টে আসি, তারপর তো আমি জানতে পারি যে আপনি সাধারণত মানে প্যারানর্মাল জিনিস নিয়ে একটু মানে রিসার্চও করেন, প্লাস আপনি এখন কর্মসূত্রে, আমি যেটা জানতে পারলাম, লাটাগুড়িতে আছেন, এবং আপনার সাথে অনেক রকম ইনসিডেন্ট ঘটেছে, এবং আপনি অনেক কিছু মানে নিয়ে রিসার্চও করেছেন। সেক্ষেত্রে আপনার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। আমি এ নিয়ে একটু কথা বলবো। আগে আপনার সাথে লাস্ট টাইম যখন কথা হয়েছিল, তখন আপনি লাটাগুড়িতে আপনার কাল পরশুর দিকে একটা ঘটনা ঘটে গেছে আপনি বলছিলেন, তো ওটা যদি আপনার একটু বলতেন, ওটা দিয়ে যদি শুরু করতাম তাহলে একটু ভালো হতো তাহলে। তার আগে একটা, এটা আমি নিশ্চয়ই বলবো, এখানে প্রায় ইনসিডেন্ট ঘটে যেটা আমাদের কানে আসে, এবং কিছু কিছু ঘটনার সাক্ষীও আমি থাকি। তো ব্যাপার হচ্ছে কি এটাই, যে কিছুক্ষণ আগে আপনি যেটা বললেন যে আমি এক্সপিরিয়েন্সের কথাটা, এক্সপিরিয়েন্স আমার কিন্তু সেরকম ছিল না। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এই জিনিসগুলো দেখে এবং সেই জিনিসগুলো আলোচনা করার পরেই আমার প্রত্যেকটা মানুষেরই, সেটা শুধু আমার কথা বলছি না, প্রত্যেকটা মানুষেরই যখন তার সারাউন্ডিংস এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করে, তখন কি হয় যে কিউরিসিটি থাকলে সেই জিনিসগুলো অটোমেটিক্যালি একটা যে আইডিয়াটা পায়, সেটা ভুল হোক ঠিক হোক, যে যেরকম ভাবে গাইড করে, সেটাই হয়ে যায় তার এক্সপিরিয়েন্স। তো আমার ক্ষেত্রেও সেই জিনিসটা হয়েছে। আমার সেরকম বিশেষ কোনো এক্সপিরিয়েন্স নেই, খুবই সামান্য, তবে অনেক কিছু জানা এখনো বাকি আছে, আমি যেটুকুনি জানি। হ্যাঁ, সে তো বটেই। আমি আপনাদের কাছ থেকে ডিটেলসে এই যে লাটাগুড়িতে যে আপনি ঘটনাটা আপনি আমাকে শেয়ার করেছিলেন, মানে অফ দ্য রেকর্ডিং, আমি একটুখানি তোরে শুনতে চাইছি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য। বেশ কিছুদিন আগে, মানে বেশ দিন দুয়েক আগে, আমার এখান থেকে
ধরুন আমাদের যে বাজারের জায়গাটা সেটা না হলেও 9 থেকে 10 কিলোমিটার দূরে। আচ্ছা। হুম, মাঝখানে কোনো দোকান বাজার কিচ্ছু নেই। তো আমার যদি কোনো কিছু কিনতে হতো কমসে কম 9 থেকে 10 কিলোমিটার আমার ট্রাভেল করে যেতে হতো। আচ্ছা। তো 2 দিন কি 3 দিন আগেকার ঘটনা। আমি যখন এখন তো বৃষ্টির সময় চলছে, আপনি তো জানেনই। হুম। তো সেই ক্ষেত্রে বিকেলের দিকে যখন দেখলাম বৃষ্টিটা একটু কম আসে তখন নিয়ার অ্যাবাউট হবে 4টে 4:30 অ্যাপ্রক্সিমেটলি। তো তখন আমি আমার সাথে আরো 2 জনকে নিয়ে আমরা টোটাল 3 জন বেরিয়ে পড়লাম সেই মার্কেটের দিকে। তো সেই মার্কেটে গিয়ে কিছু জরুরি জিনিস আমার যেটা দরকার ছিল সেগুলো অর্ডার দিয়ে চলে আসলাম। কারণ ওই স্কুটিতে করে সেই জিনিসগুলো হিউজ জিনিসগুলোকে আনা সম্ভব ছিল না। তো অর্ডার দিয়ে চলে আসলাম এবং তারা আগামী দিন আমাদের পৌঁছে দেবে বলে প্রতিশ্রুতি দিল। তো যখন আমি ওখান থেকে ব্যাক করছি, ব্যাক করার সময় প্রায় অন্ধকার ঘনিয়ে এসছে। মানে বিকেল থেকে সন্ধ্যার দিকে সময়টা চলে যাচ্ছে এবং যেহেতু মেঘলা আকাশ এবং বৃষ্টি বাদল হচ্ছে সেই ক্ষেত্রে অন্ধকারটা অনেকটাই হয়ে গেছিল এবং যেটা কিছুটা পর্যায়ে আমাদের একটু ভয়ের কারণ ছিল। কারণ যেহেতু আমাদের একটা জঙ্গল ক্রস করে আসতে হয় তো সেই ক্ষেত্রে জন্তু জানোয়ারের একটু ভয় থাকে। কিন্তু হয়তো মেবি জঙ্গলি শুয়োরও হতে পারে, বাইসনও হতে পারে, হাতিও হতে পারে, লেপার্ডও হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। তো সেই ভয়ে আমরা চেষ্টা করছিলাম যাতে আমরা তাড়াতাড়ি ফিরি এবং জঙ্গলের রাস্তাটা একটুখানি এবড়ো খেবড়ো। ফরেস্ট ডিপার্টমেন্টের আমরা যে লাটাগুড়ি যে অঞ্চলে রয়েছি সেখানে রাস্তাটা কিন্তু এই শহরের রাস্তার মতন এত স্মুথ নয়। এটা টোটালি হচ্ছে গিয়ে বালি পাথর মেশানো একটা রাস্তা যেখানে গাড়ি হাজার চেষ্টা করলেও খুব জোরে চালানো যাবে না। আমরা নর্মাল জঙ্গলের ভেতর রাস্তায় দিয়ে একদম সংকীর্ণ একটা রাস্তা। একদম মানে গ্রামের যেরকম কাঁচা পথ হয় মাটির উপরে এইখানে সেরকম কাঁচা রাস্তা কিন্তু পাথর এবং বালির। আচ্ছা। মানে যেখানে চাইলেও কেউ জোরে চালাতে পারবে না গাড়ি, আচ্ছা। ইচ্ছে থাকলেও। প্রয়োজন যদি সেরকম হয় আমি কালকে লাইভ ভিডিওটা একবার দেখিয়ে দেবো, রাস্তাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে রাস্তাগুলো কিরকম হয়। তো যাই হোক, তো সেখান থেকে ফিরছি, ফেরার সময়তে মানে জঙ্গলে যখন এন্টার করতে যাব তার আগে একটা কাঠের পোল থাকে। মানে আমরা যখন জঙ্গলে ঢুকতে যাচ্ছি একটা কাঠের পোল রয়েছে। তো সেই কাঠের পোলটা যখন ক্রস করলাম তো স্বাভাবিক রাস্তা থেকে যেহেতু একটু কাঠের পোলটা ডিস্টেন্স ছিল, মানে একটু হাইটের ডিফারেন্স ছিল, তো সেগুলো গাড়িকে একটু স্লো করে দেওয়া হয়েছে এবং কাঠের পোলটা যখন ক্রস করে আমরা জঙ্গলটা ক্রস করে এগোচ্ছি সেই সময়টা সাডেনলি আমাদের 3 জনেরই মনে হলো কিছু যেন একটা আমাদের সামনে থেকে খুব ফাস্ট বেরিয়ে গেল। আমরা কেউ বুঝে উঠতে পারলাম না জিনিসটা কি এবং আচ্ছা। তারপরে এবং অদ্ভুত ভাবে মানে যেটা মানে আশ্চর্যের বিষয় যে জিনিসটা যখন আমাদের থেকে অনেকটা দূর থেকেই পাস করেছে আমাদের কিন্তু দাঁড়ানোর কোনো প্রয়োজন পড়তো না। মানে নর্মাল যদি সবার মস্তিষ্ক সেরকম থাকতো আমাদের কিন্তু দাঁড়ানোর প্রয়োজন পড়তো না, বেরিয়ে চলে আসতাম। ঠিক আছে ওটা বেরিয়ে গেছে, চলো বেরিয়ে চলো। তো সাডেনলি সব গাড়িটাই দাঁড়িয়ে পড়লো, মানে দাঁড় করিয়ে দেওয়া হলো এবং সবাই মিলে মানে খুব কৌতূহল বশত আমরা যে অবজেক্টটা আমার সামনে দিয়ে চলে গেল সেই অবজেক্টের দিকে সবাই আমরা তাকিয়ে রয়েছি যে জিনিসটা কি গেল এবার দেখার চেষ্টা। ইনফ্যাক্ট ওই জায়গায় দাঁড়িয়েই তারপরে মানে মোবাইলের 2টো ফ্ল্যাশ লাইট যখন অন হলো এবং যখন আমরা দেখার চেষ্টা করছি, খোঁজার চেষ্টা করছি যে কি জিনিস গেল, কোন দিকে গেল, এই জিনিসটা যখন বোঝার চেষ্টা করছি সেই সময়তে অদ্ভুত ভাবে আমি পরিষ্কার, আমি না এবং আমার পিছনে যে ছেলেটা বসেছিল, আমি তো মাঝখানে ছিলাম, আমার সামনে একজন গাড়ি চালাচ্ছিল, আমি মাঝখানে ছিলাম, আমার পিছনে একজন বসা এবং আমি এবং আমার পিছনে যে বসা সেই যে তারা আমরা দুজনে মিলে যখন লাইটটা জ্বালালাম মোবাইলের ফ্ল্যাশ লাইট, যখন দেখছি ওই দিকটাতে পরিষ্কার দেখতে পেলাম একটা যথেষ্ট মোটা এবং বড় একটা গাছ, গাছের পিছন থেকে কেউ যেন উঁকি মেরে আমাদেরকে দেখলো এবং একটা শ্যাডো, যে শ্যাডোটা পরিষ্কার বোঝা গেল যে কোনো মানে কোনো আমাদের হিউম্যান বডির যেরকম হয় না স্ট্রাকচার, সেটা কোনো জন্তু না,
আচ্ছা সেটা কোনো জন্তু না। আচ্ছা এবং ওই জিনিস দেখার পরে রীতিমতো যে স্কুটি যে চালাচ্ছিল সে রীতিমতো মানে প্রাণপণে স্কুটি চালালো। এবং আমরা যখন আমাদের ডেস্টিনেশনে পৌঁছলাম, পৌঁছে রীতিমতো আমাদের হাত পা তখনও কাঁপছিল যে আমরা কি দেখলাম ওই জিনিসটা। এখনো পর্যন্ত কোনো কনক্লুশনে পৌঁছতে পারিনি। ইনফ্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে আমরা যখনই চোখ বন্ধ করছি, মানে এই এখন আপনার সাথে আলোচনাটা করছি তো এতক্ষণ কিন্তু মাথার মধ্যে মাইন্ডের মধ্যে ছিল না, এখন যেহেতু গল্পটা শেয়ার করছি এরপরে যখনই আমি একটুখানি 1 সেকেন্ডের জন্য যদি চোখটা বন্ধ করি না, আমার কিন্তু ওই ফিগারটাই ভাসবে আমার চোখের সামনে যে ওটা কি ছিল। আচ্ছা এটা একটা অদ্ভুত ঘটনা, এটা নর্মালি দেখতে পাওয়া যায় না, কিন্তু এইখানে কিছু কিছু জায়গাতে হিল স্টেশনে বিশেষ করে এরকম অ্যাক্টিভিটি প্রচুর দেখতে পাওয়া যায়। অগুন্তি ঘটনা আছে যেগুলো আমার চোখের সামনে অথবা আমি যাদের সাথে মেলামিশে করি তাদের সাথে কিন্তু মানে মাঝে মধ্যেই ঘটেছিল এই ঘটনাটা। ইনফ্যাক্ট তারা কিছু কিছু লোক আছে যারা আসে বাইরে থেকে, অনেক দূর থেকে আসে, ইনফ্যাক্ট জঙ্গলের মধ্যে থেকেই যাতায়াত করে তারা পর্যন্ত বলে যে আমরা এখনো পর্যন্ত ফিল করি, হয়তো বিকেল বেলা অথবা দুপুর বেলায় তারা বাড়ি চলে যায়, সেই সময়তেও কিন্তু বলছে আমরা কিন্তু এখনো ফিল করি এরকম জিনিসগুলোকে। বেশি রাত হলে হয়তো কেউ লক্ষ্য করে, কিন্তু যদি বেশি রাত না হয়ে থাকে তাহলেও কিন্তু তারা এই জিনিসগুলোকে ফিল করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যারা প্রথমবার পাহাড় এক্সপ্লোর করতে আসে, মানে পাহাড়ি জঙ্গল বা যারা প্রথমবার আসে, তাদের দিনের বেলায় পাহাড়ের রূপটা দেখে অনেকেই মন্ত্রমুগ্ধ হয়ে যায়, কিন্তু যখন সেটা নিশ্চয়ই। যখন ধীরে ধীরে যখন সন্ধে নামে বা রাত আসে, যখন সেই চেহারাটা পুরোটাই বদলে গিয়ে একটা ভয়াবহ পরিবেশ তৈরি হয়ে। এবং আমি এটা নিজে ফিল করেছিলাম একবার। আমি শিলিগুড়িতেই একটা জায়গা আছে করোনেশন ব্রিজের দিকে, সাধারণত একটা, মানে আপনি জানবেন হয়তো, ওটা একটা টুরিস্ট স্পট। আমি হুম, আমার একটা বন্ধুকে নিয়ে গেছিলাম। তো সেদিনকে মানে আড্ডা হুম, মারতে মারতে সন্ধ্যাবেলা হয়ে গেছে, এবং হুম, বিশ্বাস করবেন না, আমার থেকে জাস্ট 4-5 ফিট দূরে ও দাঁড়িয়ে রয়েছে, আমি জাস্ট ওকে দেখতে হুম, পাচ্ছি না। এতটাই নিকষ কালো অন্ধকার, এবং চারিদিক থেকে দেখলে রীতিমতো ভয় লাগছে ওখানে। হুম, হুম। তো যাই হোক, আপনার কাছ থেকে তো এই ঘটনাটা তো শুনলাম, এবং আমি আরো জেনেছিলাম যে যেটা আপনি সাধারণত মানে তন্ত্র বা যে মানে লেজেন্ডারি যে মিথ আচ্ছা, গুলো। আরেকটা হ্যাঁ, আরেকটা ঘটনা বলে দিই, এর সঙ্গে সঙ্গে আরেকটা ঘটনা বলে দিই। অবশ্যই। আমি সাউথ ক্যালকাটার বাসী। আচ্ছা আমার বর্ন অ্যান্ড বট আপ হয়েছিল গড়িয়া অঞ্চলে। আচ্ছা তো সেইখানে আহ বাঘাযতীন নামে একটা অঞ্চল আছে, হুম যাদবপুর থানার আন্ডারে বাঘাযতীন নামে একটা অঞ্চল আছে, এবং স্টেশনের ঠিক পাশে বীরনগর স্পোর্টিং ক্লাব বলে একটা ক্লাব আছে। হুম তো সেই সময়তে আমি যখন ক্লাস 7 কি 8-এ পড়ি সেই সময়টার ঘটনা বলছি। তো আমি সেই বছর প্রথম পারমিশন পেয়েছিলাম আমাদের ক্লাবের সিনিয়রদের সাথে এবং বন্ধুদের সাথে আহ, ওই হোল নাইট ফাংশন দেখার পারমিশন পেয়েছিলাম। তখন ক্লাস আচ্ছা 8-ই হবে, কারণ ক্লাস 8-এই পারমিশন দিয়েছিল যে 8-এ যদি পাস করতে পারিস তাহলে তুই তোকে আমি যেতে দেবো হোল নাইট ফাংশনে। কারণ সব জায়গাতে ফাংশন হতো, কোন জায়গায় যেতে পারতাম না। হোল নাইট ফাংশন হচ্ছে ভোর 3টে 4টে পর্যন্ত। তো আচ্ছা যাই হোক, সেই সময়তে আমরা ওই হোল নাইট ফাংশন দেখতে সেই বীরনগর স্পোর্টিং ক্লাবে আমরা সেই ফাংশন দেখতে গেছিলাম। যাওয়ার পরে যখন আমরা ফিরছি, তো সেইখান থেকে শর্টকাট রুট কি আছে, কারণ সিনিয়ররা তো সব চলে এসেছে তার আগেই। হুম এবার আমরা যেহেতু আমার বন্ধুর গ্রাউন্ডের মধ্যেই ছিলাম, তো সিনিয়ররা কখন চলে এসছে আমরা জানি না কেউ। সিনিয়রদের ব্যাচ আলাদা গেছিল, জুনিয়রদের ব্যাচ আলাদা গেছিল। সিনিয়ররা চলে এসছে, আমাদের কাছে কোনো খবর নেই। এবার জুনিয়ররা এবার ফিরবে রাত্রিবেলা 3টে 3:30-এর সময়। তো সেই হিসাবে ওইখানটাতে মানে ওই বীরনগর স্পোর্টিং ক্লাবেরই ওই পাড়ার মধ্যেই আমাদের একজন স্কুলের বন্ধু ছিল ওখানে, তার নাম হচ্ছে কি অসীম। আচ্ছা তো সে বলেছে যে ঠিক আছে, অসুবিধা নেই, আমি তোদের খালপাড় দিয়ে পৌঁছে দেবো, খালপাড় দিয়ে আহ ওই রায়পুর মোড় পর্যন্ত পৌঁছে দেবো, তারপর আমি ওই বাঘাযতীন হয়ে আবার ব্যাক করে চলে আসবো। আমি বললাম যে বাঘাযতীন হয়ে ব্যাক করে আসার কি দরকার আছে,
অতটা হেঁটে যাবি? বললাম ফেরার সময় আমি খালপাড় দিয়ে যাবো না, একা একা আমি খালপাড় দিয়ে ফিরবো না, তার থেকে মেন রোড দিয়ে যাবো, তাও ঠিক আছে, আমি খালপাড় দিয়ে ফিরবো না। তো যথারীতি আমরা খালপাড় থেকে আসছি এবং সেই সময়তে উম, আজ থেকে অনেক বছর আগেকার কথাই বলছি, কিন্তু মিনিমাম ধরুন 10-20 বছর আগেকার কথা। ও বাবা, তখন তো ওখানটা অনেকটাই মানে নিরিবিলি এলাকা। অনেকটাই ফাঁকা, এবং ওই খালপাড়ের আশেপাশে কোনো বাড়িঘর সেরকম ভাবে গজিয়ে ওঠেনি। আর রিসেন্টলি তো একদম খালপাড়ের দুদিক দিয়ে সুন্দর চওড়া পিচ করা রাস্তা হয়ে গেছে, তখন কোনো রাস্তা ছিল না, তখন নর্মাল মাটির রাস্তা, সেই মাটির রাস্তা দিয়ে হেঁটে আসতে হতো। বুঝতে পারছি। একটা সাইকেল অথবা বাইকের পক্ষে সম্ভব ছিল ওখান থেকে আসা, কিন্তু একটা 4 চাকার কখনোই আসার রাস্তা ছিল না। তো যাই হোক, সেই সময়তে আমরা সবাই ফিরছি, সে আমাদের ছেড়ে দেবে প্রতিশ্রুতি দিয়েছে, এবং তার ভরসাতেই বাদ বাকি বন্ধুরা বললাম যে ঠিক আছে চলো। আমরা খুব বেশি হলে 7-8 জন মতন ফিরছিলাম। তো ফিরছি ফিরছি ফিরছি, যখনই ওইখানে মানে ঠিক কেন্দুয়া স্কুল যেটা, তার থেকে কমসে কম একটু ভিতর দিকে যখন যখন প্রায় চলে এসেছি কেন্দ্র স্কুল, আর একটু হাঁটলেই রায়পুরে ঢুকে গেলে ওখান থেকে 5 থেকে রায়পুর মোড়, অসুবিধা নেই। তো সেই জায়গাতে হয়েছেটা কি, হঠাৎ করে সাডেনলি একটা বয়স্ক মহিলা, বিধবা বয়স্ক মহিলা কোনখান থেকে আসলেন আমরা কেউ জানি না, ওনার বক্তব্য ছিল যে আমাকে একটুখানি ঘটিপাড়া পর্যন্ত ছেড়ে দে। এবং সবার আগে প্রোটেস্ট করেছিল আমাদের অসীম নামে ছেলেটা, যে লোকাল ছেলে ওখানকার। সে যথেষ্ট রুডলি সেই মহিলাটাকে বলে যে আপনি এখানে থাকবেন না, আপনাকে নিয়ে যেতে পারবো না, আপনি যেখান থেকে পারেন সেখান থেকে যান, আপনাকে আমরা সাপোর্ট করতে পারছি না, আপনি যান, নাহলে আপনি বাড়ি চলে যান, আপনাকে এখানে কেউ আপনাকে ছাড়তে পারবে না। এবার বাদ বাকি বন্ধুদের একটু অবজেকশন হতো, যেটা একটা বয়স্ক মহিলা এত রাত্রিবেলা ওখান থেকে যায়, বলছে চল না ছেড়ে দিই, অসুবিধার কি আছে, আমাদের সাথেই তো যাবে, কি আর হবে। তো ইন দ্য মিন টাইম আমাদের গ্রুপটা আগে আগে যাচ্ছে, বয়স্ক মহিলাটা ঠিক আমাদের পিছনে আসছে। সেই সময়তেই আমাদের দুটো বন্ধুর যা হয় আর কি, আস্তে আস্তে হঠাৎ করে ওরা সাডেনলি দাঁড়িয়ে পড়লো, আমি একটা বাথরুম করে আসি অথবা টয়লেটে যাচ্ছি বলে, খালপাড় যা হয় আর কি। তো সেই জায়গা থেকে তারা দুজন দাঁড়িয়ে পড়লো। এইবার ব্যাপারটা হলো এরকম, 5 জন ছেলে আগে, মাঝখানে মহিলা, তার পিছনে দুটো ছেলে। পূর্ণিমার আলো, চাঁদের সুন্দর আলো। এবার তারা আসছে হঠাৎ করে সাডেনলি, যখন আমাদের খেয়াল হলো, আমাদের মধ্যে বুদ্ধ নামে একটা ছেলে ছিল, সে হঠাৎ করে কাউন্টিং করতে করতে দেখছে যে আরে সাহেবা দীপঙ্কর কোথায় গেল, তো বলছে যে ওরা তো পিছনে। তো ও দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে পড়ে ও ব্যাক করেছে পিছনে, আমি কিন্তু অলরেডি তখন ওই সামনের গ্রুপের মধ্যেই রয়েছি। ও দাঁড়িয়ে পড়লো, সব চলে গেল, বয়স্ক মহিলাটাও ক্রস করলো। যখন ও সায়ক আর দীপঙ্কর নামে দুটো বন্ধুর কাছে গেল, তখন তাকে জিজ্ঞেস করছে যে কি রে। এবার তারা দেখছে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে আর হাসছে। কথাবার্তা বলছে আর হাসছে? কথা বলছে এবং হাসছে, নিজেদের মধ্যে হাসাহাসি করছে। আচ্ছা। তো জিজ্ঞেস করছে যে তোরা হাসছিস কেন, কি হয়েছে, এমন কি ব্যাপার যে তোরা হাসছিস, মানে মুচকি হাসছে অথবা নিজেদের মধ্যে একটু হাহাহি করছে। তো ও গিয়ে বলছে কি রে তোরা হাসছিস, ব্যাপারটা কি, কিছু হয়েছে নাকি, মানে হয় না বন্ধুদের মধ্যে ইন্টারনাল ব্যাপার সেবার। তো সেটা ভেবে ও জিজ্ঞেস করেছে কি হলো তোরা হাসছিস কেন। ওদের তো সেন্স নেই তখন, কেউই তো প্যারানর্মাল সম্বন্ধে কিছুই জানি না। শায়ক নামে ছেলেটা তখন বলে উঠেছে, আমি শায়ক নামে ছেলেটারও ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। শায়ক হচ্ছে গিয়ে রাজপুর বলে একটা জায়গা আছে, রাজপুর চৌহাটি বলে একটা জায়গা আছে, সেই চৌহাটিতে থাকে, মানে থাকতো, এখন সে প্রেজেন্টলি কোথায় আছে আমি জানি না। তো শায়ক নামে ছেলেটা বলছে যে ওর পায়ের দিকে তাকিয়ে দেখ, পায়ের পাতাটা উল্টো। ইউ জাস্ট থিঙ্ক যে ওরকম সময়তে ওরকম ভাবে যদি কেউ বলে আপনাকে, এখন তো আপনার এক্সপিরিয়েন্স অনেকটা রয়েছে যে পায়ের পাতা সোজা থাকলে কি হবে, পায়ের পাতা উল্টো থাকলে কি হবে। সেই সময়তে যারা বলছে পায়ের পাতা উল্টো, তাদের কিন্তু সেন্স নেই যে পায়ের পাতা উল্টো মানে কি জিনিস হতে পারে। ইনফ্যাক্ট আমাদেরও সেই সময় সেন্স ছিল না। আচ্ছা।
তো যখনই সে দেখেছে যে এরকম ব্যাপার, পায়ের পাতা উল্টো, সে তখনই এক কাজ করলো কি, সে তখনই বললো সবাই হাতে একটা করে সিগারেট অথবা বিড়ি যাই হোক ধরা, যে খাস কি না খাস পরের কথা, ধরা। তো যথারীতি কোনো একটা বন্ধুর কাছে স্টক ছিল, সেই স্টক ভেঙে সবার কাছে দেওয়া হলো একটা করে। তুই খাবি কি না খাবি দেখার দরকার নেই, হাতে ধরিয়ে রাখ এবং টানবি যাতে আগুনটা না নেবে। এবং প্রত্যেকের বুকে একটু জোরে জোরে একটুখানি, মানে হার্টের দিকটাতে একটু জোরে জোরে একটুখানি মারতে বলতো, এই যে অলিভ অয়েল টাইপের একটু জোরে জোরে। তো তারপরে সে পরিষ্কার ভাবে ওই বয়স্ক মহিলাটাকে খুব রুডলি বললো যে আপনি এখান থেকে চলে যান, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে না। আচ্ছা। তো সেই বয়স্ক মহিলাটা যখন কোনো একটা জায়গা থেকে একটা গলিতে ঢুকলো, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড আমরা গিয়ে যখন উঁকি মেরে দেখলাম যে বয়স্ক মহিলাটা কোথায় গেল, দেখলাম সাডেনলি মহিলাটা নেই। আপনি চিন্তা করুন, একটা রাস্তার মোড়, 3 রাস্তার মোড়, যেখানটাতে স্ট্রেট রাস্তা চলে গেছে এবং ডান দিকে অথবা বাদিকে একটা রোড ঢুকে গেছে। আপনি কোনো একটা মোড়ের 2 ফুট আগে দাঁড়িয়ে কোনো মহিলাকে বলছেন আপনি এখান দিয়ে চলে যান, আমরা আপনার সাথে আর নেই, আপনি যান এখান থেকে। তো মহিলাটা আস্তে আস্তে সেই গলিতে ঢুকে গেল এবং আপনি যখন ওই 2 ফুট ক্রস করে যখন এসে তাকাচ্ছেন, দেখছেন গলি পুরো ফাঁকা, গলিতে কেউ নেই। আপনি কি বুঝবেন? খুবই বুঝতে পারছি। এটা হচ্ছে কি আমার লাইফের ফার্স্ট ইনসিডেন্ট। যে আচ্ছা। ঘটনাটার পরে আমার একটুখানি এই জিনিস সম্বন্ধে একটু ভীতি জন্মেছে। এসব ঘটনা ঘটলে প্রথম অবস্থা থেকে ভীতি জন্মায় যখন প্রথম ঘটে। এবং তারপরে একটা ঘটনা, শোনা ঘটনা, সেটাও শেয়ার করছি। সেটা হুম। হচ্ছে গিয়ে যে আমরা যখন আরেকটু বড় হলাম, তখন মাধ্যমিক ক্লাস 11, সেই সময়তে আমাদের কিছু কিছু বন্ধুরা নিজেদের পকেট মানির জন্য করতোটা কি, ক্যাটারিং করতো। আচ্ছা। সেই সময়তে ক্যাটারিং এর একটা ট্রেন্ড ছিল যে পকেট মানির জন্য ক্যাটারিং বেস্ট। তো তারা গড়িয়াতে বোরাল বলে একটা জায়গা আছে, তো ওই বোরালে কোনো একটা বিয়ে বাড়িতে তারা ক্যাটারিং করতে গেছিল এবং ক্যাটারিং শেষে তারা খাবার দাবার নিয়ে, খেয়েছে তো নিশ্চয়ই, এবং তার সাথে খাবার দাবার ক্যারি ব্যাগে নিয়ে তারা ফিরতে ফিরতে ঠিক গড়িয়া শ্মশানটা যখন ক্রস করে এসে এবার তারা কি ডিসাইড করলো, মেন রোড দিয়ে যাবে না। তো ওরা ডিসাইড করলো যে আমরা একদম ভিতর দিয়ে, মানে খালপাড় দিয়ে, ওটাও কিন্তু খালপাড় ছিল, ওই খালপাড় দিয়ে বিধানপল্লী দিয়ে কামডহরি বিধানপল্লী ওইসব জায়গা দিয়ে উঠে একবারে নাকতলা থেকে বিদ্যাসাগর নামক একটা অঞ্চল আছে, সেখানে চলে যাবে। তো অদ্ভুত ভাবে যখন শ্মশানটা ক্রস করে কিছু দূর এগোলো, কোনো একটা মোড়ে কোনো একজন বয়স্ক মহিলা সে দাঁড়িয়ে তাকে বলছে, বাবা একটা মাছ দিবি। ওরা পুরো ইগনোর করে গেল, দুজনের মধ্যে গল্পের মধ্যে ছিল, ইগনোর করে বেরিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আরেকটা মোড়ে দেখতে পাচ্ছে সেই বয়স্ক মহিলাটাই দাঁড়িয়ে আছে এবং সে তার কাছে সেইভাবেই চাইছে যে বাবা আমাকে একটা মাছ দিবি। ইনফ্যাক্ট ওরা কিন্তু মাছ নিয়ে এসেছিল, ওরা যে খাবারটাকে ক্যারি করছিল তার মধ্যে কিন্তু মাছ ছিল। আচ্ছা। এবং তারা যে ঘটনাটা বলছে যে আমরা দুজন আসছি কন্টিনিউয়াসলি, প্রত্যেকটা মোড়েই দেখতে পাচ্ছি যে উনি দাঁড়িয়ে রয়েছেন এবং আমাদেরকে বলছেন যে মাছ নিবি, এবং 3বার না 4বার চাওয়ার পরে লাস্টে যখন ওরা যে নাকতলা থেকে ওঠার কথা ছিল, সেই নাকতলা থেকে তারা ওঠেনি, তারা উঠেছিল ওই ঠিক বিধানপল্লী ক্রস করার পরেই। সেই সময় তো ওখানে রথের মেলা হতো, এখনো হয় কিনা জানি না, পুরো রাস্তার উপর থেকেই। তো বান্টি সিনেমা হল বলে একটা হল ছিল, যেটা এখন মনে হয় বন্ধ হয়ে গিয়ে মনে হয় কোনো মাল্টিপ্লেক্স হয়ে গেছে। রশিদ খানের বাড়ি যেই গলিতে, 6 নম্বর রুটে রশিদ খানের বাড়ি যেই বাড়িতে, মানে রশিদ খান যে বাড়িতে থাকে, ওর সামনে থেকে একটা রাস্তা গেছে। ওরা ওই জায়গাটা, মানে খালটা ক্রস করে রশিদ খানের বাড়ির সামনে দিয়ে গিয়ে আনন্দ আশ্রম, শিশু আশ্রম বলে একটা মন্দির আছে, শিশু আশ্রমের সামনে থেকে গিয়ে তারা বিদ্যাসাগর পর্যন্ত পৌঁছবে।
ইনফ্যাক্ট তখনও সে লক্ষ্য করছে যে উনি ওদেরকে ফলো করে যাচ্ছে। ইনফ্যাক্ট যখন বিদ্যাসাগরে এসে পৌঁছলো, বিদ্যাসাগরে 4 নম্বর বিদ্যাসাগরে একটা খেলার মাঠ রয়েছে, ওই 4 নম্বর বিদ্যাসাগরের খেলার মাঠের মাঝখানে বসে আছে ওই দুজনে সাইকেল দিয়ে, দুদিকে দুটো সাইকেল রেখে তার মাঝখানে তারা বসে আছে ভয়ে আটোসাটো হয়ে। কারণ কি, তারা দেখতে পাচ্ছে ওই মাঠের অপোজিটেই একটা পুকুর আছে, সেই পুকুরের কোণাতেই বয়স্ক মহিলারা দাঁড়িয়ে রয়েছে। তারা দুজন ভাবছে এবার আমরা কি করবো, এটা তো আমার মানে মাঠ চাইতে গিয়ে তো আমার ঘর পর্যন্ত চলে আসলো। আচ্ছা। তারপর সেই জিনিসটা যখন ভোরের আলো ফোটা শুরু করলো আস্তে আস্তে, সেই সময়তে আস্তে আস্তে সে মিলিয়ে গেল কোথায় গেল। আর অদ্ভুত ভাবে তার পরের দিনই দুজনের জ্বর, 3 দিনের জন্য। আমরা মাঠে গেছি খেলতে, ওনাদেরকে পাইনি। এবার আমি যথারীতি ওদেরকে খোঁজাখুঁজি করেছি, কি হয়েছে, দুজনেরই জ্বর একসাথে। এবার ক্যাটারিং এ গেছিল দুজনে মিলে একসাথে, সেটাও খবর পেয়েছিলাম। তো যাই হোক, 2 দিন পরে তার বাড়িতে গেলাম, কি রে জ্বর, তোর কি খবর? তখন বলছে যে এরকম এরকম ব্যাপার ভাই, এই ঘটনা ঘটেছে। এবার শুনে তো তখন মোটামুটি একটু স্টান্ট হয়ে গেলাম, কি বলছিস? কেন তার মোটামুটি 2 বছর আগেই আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, যে তার 2 বছর পরেই তোদের সাথে এরকম ঘটনা। তো তখন থেকে মোটামুটি আমরা একটু স্টাডি করা শুরু করলাম, একটু অ্যালার্ট হয়ে গেলাম বন্ধুরা, যে ভাই অ্যালার্ট হয়ে যাও। এরকম জিনিস আমরা যতই মনে করি, ওই ছোটবেলায় পড়তাম ভূত আমার ভূত, পেতনি আমার জি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি। তো তখন থেকে কিন্তু আমরা একটু ভয় পাওয়া শুরু করলাম যে তেনারা কিন্তু এখনো এই জায়গাতে এক্সিস্ট করেন। এবং তারপর বয়স বাড়ার সাথে সাথে যখন সেরকম কিছু বিজ্ঞ লোকেদের সাথে পরিচয় হলো, যারা এসব জিনিস নিয়ে জানে, নলেজ আছে। যেমন প্রথমে তো হলো ঠাকুর মশাই, পুরোহিত, তাদের কাছ থেকেও কিছু এক্সপিরিয়েন্স হলো। তাদের বক্তব্য একটাই, হরিনাম নাম, কোনো সমস্যা হবে না, খুব ভালো কথা। তার থেকে আরেকটু উপরে যারা ঠাকুর মশাই এবং তান্ত্রিক লেভেলের মাঝখানে, আচ্ছা। তাদের বক্তব্য হচ্ছে গিয়ে যেরকম ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, দিনও আছে, রাতও আছে, কয়েনের এপিট আছে ওপিট আছে। তো কয়েনের এপিট হচ্ছে গিয়ে তুমি আর আমি, কয়েনের ওপিট হচ্ছে গিয়ে তেনারা। তেনারা এক্সিস্ট করেন। এবং তারপরে কিছু কিছু সেই সময়তে কিছু কিছু মানুষের অনেক টেন্ডেন্সি ছিল প্ল্যান চেট করা, প্ল্যান চেট করছি, অথবা প্ল্যান চেট অনেক ভিডিও চলে এসেছিল মাঝখানে। যে তখন তো আমাদের ইউটিউব ছিল না কোনো কিছু। তখন একটা একদম প্রথম সোশ্যাল মিডিয়া সাইট আছে, যেটা আমাদের মানে আমাদের জেনারেশনে খুব ছড়িয়েছিল, সেটা হচ্ছে কি অর্কুট। নামটা আপনি শুনেছেন কিনা জানি না। হ্যাঁ, ফেসবুক আসার আগে অর্কুট এসেছিল। অর্কুট ছিল, তো অর্কুটে একটা কমিউনিটি ছিল এরকম, যে কমিউনিটিটা এইসব জিনিস নিয়ে ডিসকাস করতো, আলোচনা করতো, অথবা এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে তাদের একটা কালচার ছিল এবং তাদের একটা গ্রুপ ছিল, যে গ্রুপে এসব জিনিস নিয়ে আলোচনা হতো। তো সেখান থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার হলো, মানে নমিনাল কিছু। এবং তারপরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে অর্কুট বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে অনেকদিন পর আসলো হচ্ছে কি ফেসবুক। তো ফেসবুক আসার পরে অনেক রকম প্রথম অবস্থাতে কিছু রিয়েল জিনিস দিত। এখন রিসেন্টলি এইসব ভিডিও গুলো দেখতে পাচ্ছি আমরা, সেগুলো কমপ্লিটলি ফেক। সেটা তো বোঝাই যায়, দেখলেই বোঝা যায়। কমপ্লিটলি ফেক। আমার হোয়াটসঅ্যাপে এখনো কিছু জিনিস রয়েছে, অনেকে বলে ভূতের ছবি ওঠে না, অথবা ভূতের ছবি আসে না। তাই তো। আমি আপনাকে আগামীকাল হোয়াটসঅ্যাপে একটা ছবি সেন্ড করব। ওকে। আপনি এবং যে ছবিটা সেন্ড করবো সেই ছবিটার নামও লিখে দেবো নিচে, যে এই এন্টিটির নাম হচ্ছে গিয়ে এটা। তো যারা মোটামুটি এগুলো নিয়ে আলোচনা করে অথবা যাদের নলেজ আছে, তাদেরকে ছবিটা একটু সেন্ড করে দেখবেন তারা কি রিপ্লাই দেয়। কিন্তু আসল নামটা যে আমি আপনাকে বলছি, আপনি কিন্তু কাউকে এই নামটা শেয়ার করবেন না। যারা যারা এর এক্সাক্ট নামটা বলবে ধরে নেবেন তাদের নলেজ আছে, যারা এর ভুল নাম বলবে ধরে নেবেন তাদের কোনো নলেজ নেই। ওকে,
ওকে। এবং তার সাথে একটা জিনিস, আপনি কিন্তু ছবিটা দেখানোর পর ছবিটা কিন্তু আপনার ফোনে রাখবেন না, এটা আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট। ওকে। ওকে। কারণ কি, এই ছবিগুলো থাকা মানে কি হবে, ওইসব জিনিসগুলো আপনাকে অ্যাট্রাক্ট করবে। হুম, বুঝতে পেরেছি। আপনাকে হয়তো আমি সকাল 10টার সময় পাঠালাম, তো আপনার কাছে এরকম জ্ঞানী গুণী লোক যারা আছে তাদের কাছে জাস্ট এই ছবিটা সেন্ড করবেন, দাদা এটা কি, দাদা এটা কি, দাদা এটা কি, দাদা এটা কি। আমি ওর নাম, ওর ছবি, তার নিচে ওর নামটা লিখে আমি আপনাকে পাঠিয়ে দেবো যে এটা এই, এবং তার পরের লাইনে ছবিটা আগে সেন্ড হবে, তারপরে দেখবেন এর নামটা আমি পাঠিয়ে দেবো যে এটাকে এই নামে চেনে। হুম। তাতে করে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ইনফ্যাক্ট আপনি 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু ছবিটা যাকে যাকে সেন্ড করে কিন্তু ছবিটা ডিলিট করে দেবেন, ব্যাকআপেও রাখবেন না। বুঝতে পেরেছি। মানে ওটা একটা আর জিতা যে একটা টাইম বম বলা যেতে পারে। জিতা যে একটা টাইম বম নয়, সে ওটা অটোমেটিক্যালি সেই ছবি যদি আপনার কাছে থাকে, অত হুম। বেশি কিছু করতে হবে না। আপনি যে কোনো দিন, আপনি যখন থেকে ধরুন আপনি একটা লটারি, আপনার লটারি নাম্বার লেগে গেছে, হুম। আপনি আর যে একটা লটারি টিকিট কেটেছেন, সেই হুম। নাম্বারটা আপনার লেগে গেছে, এবং হুম। তারপরে যদি আপনাকে এই ছবিটা দেখিয়ে দিই যে আপনি এর ছবিটা দেখে নিন একবার, ভুলবশত যদি একবার দেখে নিন, সেটা হওয়া কাজ বিগড়ে যাবে, আচ্ছা। হওয়া কাজ বিগড়ে যাবে। আপনার জন্য আমি পকেট থেকে টাকা বার করছি, মানে 1 সেকেন্ডের মধ্যে আপনি আমার সামনে দাঁড়ানো, আমি আপনার সামনে দাঁড়ানো, আপনি বলেন আমার 10,000 টাকা দরকার, আমি পকেট থেকে 10,000 টাকা বার করে আপনাকে দিতে যাচ্ছি, আপনি আমার দেওয়ার মাঝখানে যদি আপনি আমার ছবি দেখে নেন না, আমার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এখন আছে, এটা আমার অন্য কাজে লাগবে, তো আমি কালকে দিচ্ছি, ওই বলে কিন্তু আমি বেরিয়ে চলে যাবো। হুম, বুঝতে পেরেছি। এইরকম জিনিস এটা। অতএব আপনাকে ব্যাড লাকটাকে অ্যাট্রাক্ট করবে, হুম। এবং যাকে যাকে পাঠাবেন তাদেরকেও কিন্তু বলে দেবেন যে আপনি ছবিটা দেখুন, দেখে ডিলিট করে দিন ফোন থেকে। যে ইনস্ট্রাকশনটা আমি দিচ্ছি আপনাকে, আপনি কিন্তু এক্সাক্ট সেই জিনিসটি দেবেন। এটা হুম। অ্যাকচুয়ালি আমার পারমিশন নেই কাউকে পাঠানোর, তবুও এটা আমি পার্সোনাল রিস্কে পাঠাচ্ছি। ওকে। আচ্ছা দাদা। আমার তো মোটামুটি কিছু হুম। ঘটনা শুনলেন, হুম। এইবার আপনি আমাকে জিজ্ঞেস করুন আপনি আর কি কি জানতে চান। আচ্ছা, আমার কাছে তো কোয়েশ্চেন তো অনেক ওটা মাথার মধ্যে ঘুরছে, সেটা মানে কথা শোনার আপনার পর আপনার। যেটা বলুন, হুম। আপনি যেটা ইচ্ছে বলুন, আমি প্রয়োজন পড়লে আমি শর্ট উত্তর দেবো। ঠিক আছে। তো আমি এখনকার দিনে যে পপুলার হয়ে উঠছে সেটা হচ্ছে গিয়ে কর্ণপিশাচিনী আর হুম, হুম। কালপুরুষ, এই দুটো কালপুরুষ। সম্পর্কে একটু যদি আমাদেরকে জানান, কারণ কর্ণপিশাচিনীটা অনেকটাই জানি, কিন্তু কর্ণপিশাচিনী সংক্রান্ত কোনো যদি ঘটনা থাকে মানে আপনার শোনা, যেটা মানে খুবই মানে প্যাথেটিক বা খুবই এরকম মানে তিনি কোনো ভিকটিম হয়েছিলেন এবং তার থেকে মানে বেরিয়ে আসতে পারেননি সেই সেই তার প্রকোপ থেকে। দেখুন, পিশাচিনী এমন একটা জিনিস, তাকে যদি কোনোদিনও আপনি নিজের ঘরে ঢোকান, হুম। হুম, সে নিজের স্বেচ্ছায় কখনোই ঘর থেকে বেরোবে না। মানে আপনি যদি ওর সাধক হয়ে থাকেন, অথবা আপনি যদি ওকে, আজকালকার দিনের ভাষায় কি বলে, আপনি যদি ওনাকে সাধনা করে, ওনাকে তুষ্ট করে, ওনার যেসব, ওনার কাছ থেকে যেসব অ্যাডভান্টেজ পাওয়া যায়, অথবা ওনার সাধক যিনি হন, উনি যেই সুবিধাগুলো পান, সেই সুবিধাগুলোর মধ্যে যদি 1% আপনি পেয়ে থাকেন, তাহলে ধরে নেবেন আপনার মোটামুটি 10% লাইফ শেষ। প্রথম হুম। কথা। দ্বিতীয় কথা, একটা কর্ণপিশাচিনীর পাওয়ার কি আছে আপনি চিন্তা করতে পারবেন না। আমাদের আজকালকার দিনের কল্পনারও বাইরের জিনিস। হুম। ডিপেন্ড করছে আপনি কোনখান থেকে, কার কাছ থেকে সেটা নিচ্ছেন। কর্ণপিশাচিনীর পারমিশন আপনাকে কোনো বেস্ট তান্ত্রিক অথবা অঘোরী, আমি প্রেফার করবো অঘোরী। কারণ অঘোরীর কাছে যদি আপনি দীক্ষা নেন, অথবা অঘোরীর কাছ থেকে যদি আপনি এসব অ্যান্টিটি গুলোকে কালেক্ট করেন, অথবা ওনাদের কাছ থেকে সাধনার প্রসেস গুলো জানতে চান, তাহলে ওনারা একমাত্র আপনাকে সঠিক পদ্ধতি বলতে পারে। কারণ আজকালকার দিনে 99.99% তান্ত্রিক ফ্রড হয়ে গেছে। হ্যাঁ, তাদের সে তো কাছে পাওয়ার বটেই। আছে, তাদের কাছে পাওয়ার আছে, আমি অস্বীকার করছি না, আছে, কিন্তু কি, তারা সেটাকে সঠিক প্রয়োগ করে না।
হুম, আপনাকে আরেকটা ফ্যাক্ট বলে দিই, যেসব তান্ত্রিক আপনাকে পয়সা নিয়ে সমস্যার সমাধান করে দেবে হুম, তারা প্রত্যেকে ভুয়ো, প্রত্যেকে ভুয়ো, প্রত্যেকে ফ্রড, প্রত্যেকে ফেক। এটা একটা অপ্রিয় সত্য কথা। হুম, আপনার হাতে ছোটখাটো কিছু উপকার করে দেবে, কারণ তার ক্ষমতার মধ্যে ছোটখাটো কিছু আছে, সে ছোটখাটো হেল্প আপনাকে করে দেবে, কিন্তু ওর থেকে বেশি সে কিচ্ছু করতে পারবে না আপনাকে। হুম, সেটা তো এই বটেই। যে কর্ণ পিশাচিনী বলছি, কর্ণ পিশাচিনীর ক্ষমতা অসীম ক্ষমতা, কিন্তু হেন কোনো পৃথিবীর হেন কোনো কাজ নেই যেটা আপনি কর্ণ পিশাচিনীকে দিয়ে করাতে পারবেন না। কিন্তু কর্ণ পিশাচিনীর কোনোদিনও যদি আপনি ফেভার নেন, আপনার মৃত্যুটাও কিন্তু কর্ণ পিশাচিনীর হাতেই হবে। হুম, এটা আপনি যে কোনো তান্ত্রিক বলুন, অঘরী বলুন, যে কোনো কাউকে আপনি জিজ্ঞেস করে নেবেন, আপনি যে কোনো দেবতার পুজো করুন না কেন, কিন্তু আলটিমেটলি মৃত্যু কিন্তু আপনাকে সেই কর্ণ পিশাচিনীর হাতেই হবে। এটা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। আচ্ছা, কারণটা কি? মানে কর্ণপিশাচিনীর হাতেই কেন মৃত্যুটা হবে? যদি আমি তাকে সাধারণত তুষ্ট করে তাকে যদি আমি হুম, মানে হুম, আমি নিয়ে আসছি যখন আমি অপমান করতে চাইছি না, যে যিনি হুম। উনি মানে ওনাকে আমি মানে তাকে ছাড়তে চাইছি না, হ্যাঁ ছাড়তে অথবা আমি চাইছি। তাকে সম্মান সহকারে তাকে ছেড়ে দিলাম। সম্মান সহকারে তাকে বিদায় জানালাম, বা তাকে মানে নিশ্চয়ই। আমি যখন আনতে পারছি তো আমি কেন সেটার থেকে কি করে আমি নিস্তার পাবো সেটা কেন করতে পারছি না? আচ্ছা, বলে দিই কয়েকটা জিনিস। হুম, কারণ কি? কারণ হচ্ছে গিয়ে যে ওকে যেরকম আপনি বলপূর্বক আপনার কাছে এনেছেন, হুম, হুম, আর ওকে আপনি বলপূর্বক টেনে এনেছেন, কিন্তু ও কিন্তু স্বেচ্ছায় আপনার সাথে আসেনি, আপনি তাকে সাধনা করে ডেকে এনেছেন। হুম, হুম। এবং ও হচ্ছে গিয়ে নেগেটিভ এন্টিটি। হুম, ব্যাপারটা প্রথমে বুঝতে হবে, ও একটা গিয়ে নেগেটিভ এন্টিটি। ওর জন্য আপনাকে কিন্তু প্রচন্ড নোংরা নোংরা কাজ করতে হবে হুম। ওকে সাধনাটা তুষ্ট তো করার জন্য। আমি যেটা যতদূর জানি, কর্ণপিশাচিনীকে সাধনাতে তুষ্ট করতে গেলে নিজেকে পিশাচে পরিণত করতে হবে, মানে সেই রকম নোংরা থাকা, এবং যতটা মানে কি বলবো, মানে যতটা নিজেকে নোংরা আমি ভাবে। একটু শর্টে বলি, হুম, হুম, আমি একটু নিশ্চয়ই। শর্টে বলি, এই আপনি যেটা বলতে চাইছেন আমি একটু শর্ট ভাষায় বলি। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি একদম নিম্ন শ্রেণীর সাধনা। হ্যাঁ। হুম। একটা মানুষ যেটা কল্পনা করতে পারে না, হুম, আপনাকে কিন্তু সেই সাধনাকালে সেই জিনিসগুলোই করতে হবে। হুম, উদাহরণস্বরূপ একটা জিনিস বলি, যেহেতু কর্ণ পিশাচিনী, মানে আমরা যেটাকে বিষ্ঠা বলি অথবা মল বলি, হুম, আপনার সেই, যদিও আমার ডাইরেক্টলি আপনার এই রেকর্ডিং এর কথাটা বলা উচিত না, তো সেই মল আপনাকে টেস্ট করতে হবে। হ্যাঁ, এটা জানি আমি। এবং সেটা আপনি যেই সাইডে আপনি তাকে চাইছেন, আপনার রাইট সাইড অথবা লেফট সাইড, সেই কানে সেটাকে লাগাতে হবে। হুম, এটা একটা নর্মাল জিনিস বললাম, এরকম কিন্তু অনেক স্টেজ আপনাকে পার করতে হবে আপনি যদি মনে করেন যে আমি একটা কর্ম পিশাচিনী সাধনা করবো। হুম, কিন্তু কিন্তু সে যখন অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসবে, তার চাহিদা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কারণ আপনি ওনাকে দিয়ে কতটা আপনার কাজ করাবেন অথবা কতটা আপনার কাজ করবে সেটার গ্যারেন্টি আমি দিতে পারবো না, কিন্তু ও কিন্তু আপনাকে দিয়ে আপনার 100% কাজ করাবে, এইটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আচ্ছা। আর এদের নেগেটিভ অ্যান্টিটির একটা সব থেকে বড় জিনিস হচ্ছে গিয়ে, ও যদি আপনার একটা কাজ করে আপনার 10টা কাজ কিন্তু ও খারাপ করবে। আইদার আপনার পার্সোনাল রিলেশনশিপ শেষ করবে, না হলে পরিবারের থেকে দূরে করে দেবে, না হলে আপনার পরিবারের আশেপাশের লোককে ক্ষতি করবে, অনেক কিছু করবে। আপনার চিন্তার বাইরে অনেক কিছু করবে ও, আপনি যেটা চিন্তাও করতে পারবেন না। বুঝতে পারছি। আচ্ছা, কর্ণপিশাচিনী সংক্রান্ত কোনো ঘটনা কি আপনি জানেন? কোনো সাধক করতে গিয়ে কোনো রকম ভাবে অনেক বাজেভাবে এফেক্টেড হয়েছিলেন এবং তাকে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হয়েছিল, এরকম কিছু? আমি শুনেছিলাম, এটা শোনা ঘটনা আমার একটা। হুম, তো কোন একজন সাধক, আচ্ছা, যে নিজে চিন্তা করছে যে আমি কর্ণপিশাচিনী সাধনা করব, হুম, সে নর্মাল
কৌল যাকে বলে, মানে কৌল শব্দটা হচ্ছে গিয়ে যে ধরুন কোনো মানুষ ব্রাহ্মণের থেকে উচ্চ স্তরের, হুম। তো তাকে কৌল বলা হচ্ছে, মানে এই স্পিরিচুয়াল লাইনে। তো সেই কৌল কোনো একজন চিন্তা ভাবনা করেন যে আমি এবার পিশাচ সাধনা করব, আমি সাদা এবং কালো মানে ভালো এবং খারাপ দুটো কাজই করব, তার জন্য আমি পিশাচ সাধনা করব প্রথমেই। আচ্ছা। উনি ভেবেছিলেন হয়তো আমি এটাকে অ্যাবজর্ব করে নিতে পারবো, কিন্তু কোনো একটা সময়তে, এবং ধরুন এইসব জিনিস প্রসেসে একটা টাইম থাকে, টাইম পিরিয়ড যত কম হবে তত কিন্তু আপনার কাছে রিস্ক ফ্যাক্টরটা বেশি, টাইম হুম। পিরিয়ড যত বেশি হবে আপনার কাছে কিন্তু রিস্ক ফ্যাক্টরটা কম। হুম। তো সেই ক্ষেত্রে সেই সাধক মনে করেছিল যে আমি কম সময়তে সেটা করে নিতে পারবো। আচ্ছা। তো সেই সাধক যখন কম সময়ের মধ্যে সেটা করতে যায়, তার শারীরিক মানসিক অনেক কিছু পরিবর্তন চলে আসে উইদিন 15 days। এবং এমনও হয় সে 40 দিন না 41 দিন পর সে নিজেই ডাইরেক্টলি নিজেকে পাগল বলে ঘোষণা করে, আমি পাগল হয়ে গেছি। আচ্ছা। অনেককে অনেক সে রেমেডি দিয়েছে, যে রেমেডি আজ পর্যন্ত তার কাজ করছে, আজ পর্যন্ত। এবং তাদের মধ্যেই একজনকে বলে গেছিল যে তুই এখন যতই ভালো পড়াশোনা কর না কেন তোর জীবনে কোনো উন্নতি নেই। ইনফ্যাক্ট ইভেন আজকেও আমি সেই লোকটার নাম এবং তার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনি শুধু কালকে ফোন করে তাকে জিজ্ঞেস করুন, স্যার আপনি কি করেন একটু বলতে পারবেন, আপনার এজ কত আর আপনি কি করেন। এজ মোরাললেস সে বলবে আমার 45 ইয়ার ওল্ড, মোরাললেস তার থেকে বেশি হতে পারে, কম হবে না। কিন্তু তার জব স্টেটাস জিজ্ঞেস করবেন, সেই জায়গাটা দেখাবে 0। আপনি কোনো জায়গায় কাজ করেন, বলবেন না, আমি তার নাম এবং ফোন নম্বর দুটোই দিয়ে দেবো, এবং যে মারা গেছে তার নামও বলে দেবো। আমি মানে এত কিছু ডিসক্লোজ করা আমার মনে হয় না উচিত হবে একটা পডকাস্টের মধ্যে। সেটা একদমই না। তো তো সেই ব্যক্তিটা মৃত্যু হয় একটা টোটাল ফাঁকা জায়গাতে, এবং সেই সময়তে তিনি প্রচন্ডভাবে অ্যাডিক্টেড হয়ে গেছিলেন নেশার, এবং যত রাজ্যের খারাপ কাজ তার মধ্যেই পাওয়া যেত। ইনফ্যাক্ট তার পোস্টমর্টম হয়নি, কেন হয়নি আমি জানি না। তার বডি যখন একটা মানে কি বলবো জঙ্গলের মধ্যে পাওয়া গেছে, যখন তার বডি পোস্টমর্টম হলো না কেন জানি না, তার বডি কালেক্ট করা হলো এবং প্রেডিক্ট করা হলো যে নেশার ওভারডোজের জন্য উনি মারা গেছেন। এই বলে অনেকে দাহ করে দেওয়া হলো, আর কিচ্ছু করা হয়নি। আচ্ছা, দাহটা কি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল, না দাহ করবার টাইমে বডি জ্বালানোর টাইমে অনেক রকম সমস্যা দেখা গিয়েছিল? না 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 না, এটাতে সেরকম কোনো সমস্যা হয় না। কারণ কি, কারণ আপনি যে জিনিসটা বলছেন সেই জিনিসের সম্বন্ধে আমি আসছি, এর পরের স্টেপেই আমি ওটা আসছি। দেখুন ওটা হচ্ছে কি কর্ণপিশাচিনী। ও কিন্তু কখনোই আপনার মানে বডিতেও থাকবে না, হয়ে গেছে মানে হয়ে গেছে, দ্যাটস অল, শেষ। এবং আপনি যেটা বলছেন যে দাহতে সমস্যা, সেটা হয় শুধুমাত্র বেতালের ক্ষেত্রে। আচ্ছা। বেতাল সিদ্ধ যদি কেউ হয়ে থাকে, তার মধ্যে একটা বেতাল আছে অগ্নি বেতাল। আজকালকার দিনে অনেকেই মানবে না জিনিসটা, 21st সেঞ্চুরিতে যা হয় আর কি, কিন্তু অগ্নি বেতাল এখনো এক্সিস্ট করে। অগ্নি বেতালের ব্যাপার হচ্ছে এটাই, অগ্নি বেতালকে আপনি যদি, কথার কথা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি ধরুন অগ্নি বেতালকে সিদ্ধ করলেন, অথবা অগ্নি বেতালের সাথে মানে আপনি অগ্নি বেতাল সাধনা করে অগ্নি বেতালকে আপনার সঙ্গে রাখলেন, আপনার এবং আপনার পুরো ফ্যামিলির, যাদেরকে চান যে এদের যেন কোনোদিনও ক্ষতি না হয়, তাদেরকে প্রত্যেককে কিন্তু ভৈরব কবচ মাস্ট, প্রত্যেকের। আচ্ছা। প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি যখন সাধনা করছেন অথবা আপনি যখন এখানে সাধক হয়েছেন বেতালের, সেই ক্ষেত্রে বেতালের মতন ভালো বন্ধু হয় না, এটাও বলে দিই।
আচ্ছা, বেতালের মতন ভালো বন্ধু এই পৃথিবীতে কেউ হয় না। যদি মানে আপনি কখনো কিরকম একটু একটু যদি বল। বলে দিচ্ছি, বেতালের সাথে আপনার একটা এগ্রিমেন্ট হবে অথবা কন্ট্রাক্ট হবে যে আমি তোমাকে যখনই এরকম ভাবে ডাকবো তুমি কিন্তু আমার কাছে চলে আসবে। আমি পার্টিকুলার অগ্নি বেতাল নিয়ে কথাটা বলছি। আচ্ছা, অগ্নি বেতালকে যখন আপনি আহ্বান করবেন তখন আপনাকে কিছু সুইচ ওয়ার্ড দিয়ে দেবে যে আপনি এটা বললে, এটাকে 10 বার অথবা এটাকে 5 বার বললেই অগ্নিবেতাল আপনার সঙ্গে চলে আসবে এবং সে আসবে ফগ ফর্মে, কারণ ওর রূপটা আপনি সহ্য করতে পারবেন না। ও যদি আচ্ছা, নিজের আসল রূপে আপনার সামনে আসে আপনি সেটাকে দেখে আপনি স্থির থাকতে পারবেন না। আচ্ছা, বেতালের হাইট মিনিমাম, যদি খুব ভালোভাবে বেতাল আপনার সামনে আসে ভদ্র সভ্যভাবে স্যুট বুট পরে, তাও ওর হাইট হবে নিয়ার অ্যাবাউট 20 to 25 ফিট মিনিমাম। 20 to 25 ফিট, মানে প্রায় দোতলা। মোরলের দোতলা। আচ্ছা, আর বেতালের মতো ভালো বন্ধু হয় না এই কারণেই বলছি, কারণ বেতাল আপনাকে এমন এমন জিনিস দেবে যেটা আপনি চিন্তা করতে পারবেন না। আপনি ওই বেতালের দ্বারায় আপনি বৃষ্টি করাতে পারবেন। আপনার আজকে খুব গরম লাগছে, বেতাল বৃষ্টি করিয়ে দেবে। কোনো জিনিস লিফটিং দেখবেন অনেক সময়তে। আপনি পিসি সরকারের ম্যাজিক কখনো দেখেছেন? না, আমি শুনেছিলাম, বিজনিয়ার একবার দূরদর্শনে শুনেছেন? দেখেছিলাম একবার দুবার। ওই ট্রেন ট্রেন গায়েব করে দিয়েছে, হুম, ইন্দ্রজাল। হুম। ইন্দ্রজাল, ওনার দেখবেন কথায় থাকতো ইন্দ্রজাল লেখাটা থাকতো। আলটিমেটলি উনি কখনোই বেতাল কথাটা ডাইরেক্ট বলতে পারতেন না, অথবা সেই পারমিশন ছিল না যে তুমি ওর আইডেন্টিটি ডিসক্লোজ করো। অর্থাৎ আপনি যখন সেই বেতালকে অ্যাক্টিভ করবেন অথবা আপনার কাছে রাখবেন, আপনি কখনোই কিন্তু তার আইডেন্টিটি আর কারোর সামনে ডিসক্লোজ করতে পারবেন না। কারণ ভাই সত্যি সত্যি যদি কিছু থাকে সে কোনোদিনও আপনাকে বলবেন এনার কাছে কি আছে। এটা যখন আপনি সাধনা করছেন না, সাধনা কালেই আপনাকে বলে দেওয়া হবে। ইনফ্যাক্ট যার সাধনা করছেন সে নিজে এসেই কিন্তু আপনার কাছে, সে যখন অ্যাক্টিভ হয়ে যাবে আপনার কাছে না, তখন সে নিজেই বলবে যে তোমাকে আমি এই কটা জিনিস বললাম, এই কটা জিনিস কিন্তু আমার ফলো করতে হবে, এই কটা জিনিসের মধ্যে একটা যদি তোমার ভুল হয়েছে তাহলে কিন্তু আমি আর তোমার সাথে দিই। আর এটা কিন্তু আপনার সাথে আমার কথা না, যে আপনার সাথে কোনো একটা কথা বলছি আমি, আমি কিছু একটা ভুল করলাম আপনি ক্ষমা করে দিন, ও ঠিক আছে হতেই পারে। ওরা কিন্তু ক্ষমা করে না। ওর হাতে যদি কোনো ভুল হয় আপনি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আপনার হাতে যদি কোনো ভুল হয় ও কিন্তু ক্ষমা করবে না। বুঝতে পারছি। ওই জন্যই তো ওরা, কি বলবো, ওরা এত পাওয়ারফুল, ওরা এত কিছু, ওদের কমিটমেন্টের দাম আছে না। তো ওরা কখনোই চাইবে না যে আপনি এরকম আপনি ধরুন আজকে অ্যাক্টিভ করে নিন, লোক সারা রাজ্যকে জানিয়ে বেড়ান যে আমার কাছে বেতার আছে, আমার কাছে বেতার আছে, আমার কাছে বেতার আছে। তাহলে অটোমেটিক্যালি আপনি ওকে যতবার আপনি জিনিসটাকে ডিসক্লোজ করবেন না, ততবার ও কিন্তু আস্তে আস্তে আপনার থেকে দূরে সরতে থাকবে। আপনার যদি সঠিক প্রোটেকশন থাকে তাহলে ও কিন্তু অটোমেটিক্যালি আপনার থেকে দূরে সরতে থাকবে। আর যদি আপনার সঠিক প্রোটেকশন না থাকে তাহলে যখনই ও একটা দুটো তিনটে চান্স দেবে, 4বার এবার আপনাকে মেরিয়ে দিল, আপনি কিছু করতে পারবেন না। আর বেতাল আপনাকে মরার ঠিক কিছুদিন আগে আপনাকে বলে দেবে যে আপনি এই দিন মরতে চলেছেন, আচ্ছা, এবং তার আগেই আপনার ওকে কোনো জায়গাতে ছেড়ে দিতে হবে। যে ঠিক আছে আমি তোমাকে গঙ্গায় সমর্পণ করে দিলাম অথবা অন্য কোনো জায়গাতে ছেড়ে দিলাম। ওনাকে ফ্রি করে দিতে হবে ওনাকে। না হলে যদি আপনি না করেন আপনার বডিও জ্বলতে দেবে না। আচ্ছা। তো বেতালের ক্ষেত্রেই এটা হয়? পার্টিকুলার বেতালের ক্ষেত্রেই এটা হয়। এবং আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম পিশাচিনি নিয়ে, তাই তো? হুম, যে কোনো অ্যান্টিটির দুটো ফর্ম হয়, একটা পিশাচিনি, একটা পিশাচ। হ্যাঁ, মানে একটা পুরুষ একটা নারী। তো
পুরুষরা যেটা করে সবসময় ফিমেলকে অ্যাট্রাক্ট করে, এবং মহিলা যেটা করে সবসময় মেলকে অ্যাট্রাক্ট করে। আচ্ছা। এরকমই আসামে একজন ছিলেন, আসামে একটা মহিলা ছিলেন, ওনাকে পিশাচ সিদ্ধ বলা হতো। হুম হুম। তো যখন উনি টোটাল পিশাচ সিদ্ধ হয়ে গেছিলেন, তো উনি পিশাচ সিদ্ধ করেছিলেন ওনার একটা পেঁচা দিয়ে। মানে আমরা যেটা ছোটবেলায় পড়ে এসেছি হুতুম পেঁচা, কালো রঙের হয়, রাত্রিবেলায় বেরোয়, ভূতের মতন দেখতে, দেখলে মানুষ ভয় পেয়ে যায়। এক্সাক্ট সেম একটা পেঁচাকে উনি সামনে রেখে তার উপর সংকল্প করে উনি সেই পিশাচ সিদ্ধ হয়েছিলেন। আচ্ছা। পিশাচ সিদ্ধ হওয়ার পরে ওনার এমন হয়ে গেছিল যে উনি সানলাইটকে প্রচন্ড ভয় পেতেন। ওনার যা ক্ষমতা, যা পাওয়ার, সন্ধ্যার পরে দিনের বেলায় উনি ওনার ঘরে রীতিমতো যাতে এক ফোঁটাও আলো না ঢোকে সেরকম সিস্টেমে উনি নিজের ঘরটা তৈরি করে নিয়েছিলেন, এবং সেখানেই থাকতেন পেঁচাটাকে নিয়ে। এবং যত আস্তে আস্তে উনি অ্যাক্টিভ হতে থাকলেন, মানে যত ওনার পৈশাচিক ক্ষমতা যত বাড়াতে থাকলেন, আস্তে আস্তে কিন্তু এই পেঁচা, মানে উনি পাওয়ারফুল হলেন, পেঁচা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে 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 শেষ হয়ে গেল, পেঁচাটা মারা গেল। লাস্টে ওনার ডেড বডি যখন পাওয়া যায়, রীতিমতো ক্ষত বিক্ষত অবস্থায় পাওয়া গেছিল। আচ্ছা। এটা খুবই প্যাথেটিক ঘটনা। এবং ওই ঘটনাটা যখনই মোটামুটি ফোরকাস্ট হয় চারিদিকে, মানে যারা এইসব জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করে অথবা জানে, তাদের কাছে যখন খবরটা আসে, তারপর থেকে এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে না, তাহলে সত্যি তো, মানে আগে যারা বলেছিলেন যে যারা এইসব পিশাচ নিয়ে অথবা নেগেটিভ এন্টিটি নিয়ে কর্ম করেন এবং তাদেরকে রাখেন, তো ওই নেগেটিভ এন্টিটির হাতেই এদের মৃত্যুটা হয়। মানে এই ঘটনাটাতে আমরা কনফার্ম হয়ে গেলাম যে না, তাহলে উনি যে বলেছিলেন তাকে আমরা অবজ্ঞা করেছিলাম, কিন্তু না, সত্যি কথাটা একটু হলেও সত্যি মানতে হবে। প্রত্যেকটা জিনিসেরই একটা ব্ল্যাক এবং হোয়াইট এন্টিটি রয়েছে। যেমন দেখুন কর্ণপিশাচিনীর কথা আপনি বলছেন, তো সেরকম কর্ণপিশাচিনী হয়ে গেল একটা নিম্ন শ্রেণীর সাধনা। সেই হিসাবে কর্ণপিশাচিনীর মতো সেম কাজ করে হচ্ছে গিয়ে বার্তালি, উনি কিন্তু পজিটিভ দেবী। আচ্ছা। পুরুষদের জন্য আপনি যেরকম কর্ণপিশাচিনী সাধনা করবেন ভাবছেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন চান, তাহলে আমি বলবো আপনি কর্ণপিশাচিনী সাধনা করবেন না, তার থেকে অনুসারে বার্তালি সাধনা করুন। বার্তালিতে আপনার যদি 1 বছর সময় লাগে সেটাও ঠিক আছে, কিন্তু সেটা পজিটিভ, সে কখনো আপনাদের ক্ষতি করবে না, আপনার অথবা আপনার ফ্যামিলির কোনো ক্ষতি করবে না, অথবা কখনোই চাইবে না আপনার ক্ষতি হোক। যেমন অনেকে বলে পরিসাধনা, পরিসাধনা খুব ভালো, কিন্তু সব থেকে বড় মুশকিল হচ্ছে গিয়ে পরিদের কাছে খুবই অ্যাট্রাকটিভ জিনিস হলো গিয়ে বাচ্চা। আচ্ছা। কোনো বাচ্চাকে যখন ও দেখবে, সে সবসময় বাচ্চাটার সাথে খেলার চেষ্টা করবে। ইনফ্যাক্ট এখনকার দিনে হয় কিনা জানি না, আগে এক সময়তে হতো যে গায়ের মধ্যে না বাচ্চারা খেলে ধুলে আসতো, মনে হতো যেন কেউ আঁচড় দিয়েছে, একদম সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম লম্বা লম্বা সরু সরু দাগ। আচ্ছা। হয়তো সেই বাচ্চা কোনো কাঁটায় ঝোপে যায়নি অথবা কোনো জায়গাতে যায়নি, কিচ্ছু হয়নি, কিন্তু তার গায়ে এরকম সরু সরু দাগ পাওয়া যেত। মানে কেউ সরু কোনো কিছু দিয়ে, পিন দিয়ে অথবা কোনো কিছু দিয়ে এরকম টেনে দিয়েছে, একটা ক্র্যাশ পড়ে গেছে। এবং ছোটবেলায় গার্জিয়ানরা বলতো এগুলোকে বলে ভূতের আঁচড়, কিন্তু অ্যাকচুয়ালি সেই জিনিসগুলো ভূতের আঁচড় না, সেগুলো কোনো না কোনো জায়গা থেকে কোনো পরীর কিন্তু এফেক্ট। যে আমার ধারে কাছে কোনো পরী ছিল, সে একটু আমার সাথে খেলতে এসেছে, অথবা সে একটু আমার সাথে কোনো কিছু করতে এসেছি, খেলতে খেলতে আমার হাতে লেগে এসেছে একটা আঁচড়। এটা পুরোনো দিনের কোনো ব্যক্তির সাথে কথা বলবেন, দেখবেন তারা আপনাকে বলতে পারবে যে গায়ে বাচ্চারা এখন খেলতে যেত খুব ছোট অবস্থায়, ধরুন 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চারা, ম্যাক্সিমাম 5 বছরের নিচেই দেখতে পাওয়া যায়, তার উপরে দেখতে পাওয়া যায় না। কেউ পার্কে নিয়ে গেছে খেলতে, কেউ মাঠে নিয়ে গেছে খেলতে, সে যখন খেলে ধুলে ফিরছে সেই সময়তে দেখা গেল তার গায়ে একটা স্ক্র্যাচ মতন রয়েছে। অনেকে বলতে বাবা তোকে ভূতের আঁচড় দিয়েছে। এটা পৌরাণিক কথা থেকেই চলে আসছে কথাটা। তো সেই আঁচড়টা কিন্তু অ্যাকচুয়ালি পরীর আঁচড়।
আজকের ডেটে অনেকেই আমরা জানি না এই জিনিসগুলো সম্বন্ধে, কিন্তু এইসব জিনিসগুলো যত এইসব অ্যান্টিটি যারা যারা আছে, তো হুম তারা কিন্তু এখনো এক্সিস্ট করে। আমরা হুম হয়তো কেউ বিশ্বাস করি না, কেউ মানি না জিনিসগুলো, কিন্তু এক্সিস্ট করে। ইনফ্যাক্ট এর জন্য এক একটা জিনিসের জন্য এক একটা আলাদা আলাদা সাধনা রয়েছে। যদি আপনি করতে চান ওয়েল এন্ড গুড, কিন্তু পার্সোনালি আমি বলবো এসবের থেকে দূরে থাকাটাই ভালো। আচ্ছা, আমি এবারে আরেকটা হুম জিনিসের ব্যাপারে আমি জানতে চাইবো, সেটা হচ্ছে গিয়ে হুম কালপুরুষ। হুম এই কালপুরুষকে নিয়ে অনেক রকম আমি ইনসিডেন্ট শুনেছি আগে, যে ওরা হচ্ছে হুম গিয়ে যে বাড়িতে বাসা বানায় সেই বাড়িতে কাউকে হুম থাকতে দেয় না, সেটা আর বাসযোগ্য হয়ে ওঠে না মানুষের, এবং সেই হুম বাড়ি নাকি হুম ভাঙাও যায় না কোনোভাবে। তো এরকম হুম। এটা কি সত্যি যে কালপুরুষ যেখানে বাসা বানায় সেখানে কোনোরকম ভাবেই কোনো বসতি বাড়ি বানানো, মানে বসতি হিসেবে লোকজন গিয়ে বাস করতে পারবে না, বা ওই বাড়িটাকে ভাঙাও যাবে না? না, নেগেটিভ অ্যান্টিটি সবসময় এই কাজটাই করে। ভাঙা যাবে না, এমনি আমি বলে দিই কথাটা, মানে ওর জায়গাটাকে ভাঙা যাবে না। হুম ওর যে জায়গাটা আছে, ওর বাসস্থানকে কেউ ভাঙতে পারবে না। হয়তো অন্য বাড়ি সব ভেঙে ফেললো, কিন্তু ওর বাড়িটাকে কেউ ভাঙতে পারবে না, ও যেভাবেই হোক আটকে দেবে। আচ্ছা। আর আজকালকার দিনে এইসব হুম জিনিসগুলো হয়ে গেছে টোটালি একটা ব্যবসার জিনিস। ব্যবসার কথাটা একটু উল্লেখ করে দিই। হুম যেসব পাওয়ারফুল অরিজিনাল তান্ত্রিকরা রয়েছে, যাদের হাতে ক্ষমতা রয়েছে এবং পয়সার বিনিময়ে তারা সবকিছু করতে পারে, হুম তারা বড় বড় কাজ এদেরকে দিয়ে করায়। হুম। হুম আর এদের এইটুকুনি অন্তত ক্ষমতা হচ্ছে যে হেন তেন প্রকারে সে নিজের কাজগুলোকে আটকে দেবে। আপনি ধরুন কথার কথা, আপনাদের একটা পৈতৃক বাড়ি আছে, আপনারা দুই ভাই। হুম হুম, আপনাদের যে পুরনো পৈতৃক বাড়ি, যেইখানটাতে আপনারা কেউ থাকেন না, আপনারা অন্য জায়গায় রয়েছেন এখন, আপনার বাবা মা জীবিত রয়েছে, দুই ভাইয়া মিলে ডিসাইড করলেন যে ওই বাড়িটা বেচে দিই, যা টাকা হবে সেই টাকা দিয়ে আমরা মোটামুটি রেখে দেবো, অথবা কিছু একটা করবো সেই টাকা দিয়ে। হুম আর ওই বাড়িতে যদি কোনো কালপুরুষ অথবা অন্য কোনো নেগেটিভ অ্যান্টিটি যদি ওখানে বাসা করে থাকে, আপনি ওই বাড়িটার কিচ্ছু করতে পারবেন না। কিচ্ছু করতে পারবেন না ওই বাড়িটার। নর্মালি আপনাকে একটা এক্সাম্পল দিই। কিছুদিন আগে একটা সিনেমা বেরিয়েছিল ভূতের ভবিষ্যৎ বলে, হ্যাঁ দেখেছেন কিনা জানি না, হুম দেখে থাকলে খুবই ভালো। আলটিমেটলি ওগুলো তো ছিল ছোটখাটো ভূত। হুম ওই ছোটখাটো ভূতগুলোই যখন নিজের বাড়ি বিক্রি করতে দিল না, তো এত বড় পাওয়ারফুল একটা অ্যান্টিটি সে কিভাবে বিক্রি করতে দেবে? বুঝতে সে পারছি। কিভাবে চাইবে যে আমার জায়গাটা নষ্ট হয়ে যাক? ওটা তো আলটিমেটলি ওর বাসস্থান, ও তো ওর নিজের বাসস্থান যোগ্য করে নিজের জায়গাটাকে। হুম ইনফ্যাক্ট এই আপনি কালপুরুষ কথাটা বললেন না, আপনাকে হুম কথা বলি। ব্যারাকপুরে কল্যাণী হাইওয়ের পাশে একটা জায়গা আছে যেখানে অনুকূল ঠাকুরের একটা মন্দির রয়েছে। হুম একদম বারাসাত এবং কল্যাণী হাইওয়ে যেখানে ক্রস করছে, তার কাছাকাছি একটা লোকনাথ মন্দির রয়েছে। হুম এবং সেই লোকনাথ মন্দির থেকে আহ, একটু ভিতর দিকে একটা অনুকূল ঠাকুরের মন্দির রয়েছে। তো হুম সেই অনুকূল ঠাকুরের মন্দিরে যেতে গেলে একটু ভিতর দিকে একটা বাড়ি রয়েছে, মানে পুরনো বাড়ি। হুম সেই বাড়ি বিক্রি হয়ে গেছে। সেই বাড়ি যে কিনেছে সে ভাড়াটে বসিয়েছে, কিন্তু অদ্ভুত ভাবে তার বাড়ির পিছনে একটা কুয়ো রয়েছে, সেই কুয়োটাতে সে কিচ্ছু করতে পারেনি। অর্থাৎ সেই অঞ্চলটা মোটামুটি 10 ফিট বাই 10 ফিট একটা জায়গা রয়েছে, তার মাঝখানে এই কুয়োটা রয়েছে। উনি কিন্তু ওই জায়গাটাকে না কোন রকম আপগ্রেডেশন করতে পারছে, না কোন রকম ভাবে ওটাকে ভেঙে ডিস্ট্রয় করে একটা জমি করে ফেলতে পারছে। আচ্ছা। ওইখানটাতে কিছু একটা রয়েছে, এবং সেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। হুম কেউ যে দেখেছে তারা বলছে ওখানে জিন আছে, কেউ কেউ বলছে ওখানে আপনি যেটা বলছেন কালপুরুষ, সে কালপুরুষ আছে। কেউ কেউ বলছে ওখানটাতে একটা একটা ডিএফ আছে। কিন্তু ওখানে কিছু একটা আছে যে কোনো রকম ভাবেই ওইটুকুনি জায়গাতে কোনো কিছু হতে দিচ্ছে না। ইনফ্যাক্ট পাড়াতে মিটিং হয়েছে, ক্লাব থেকে ডিসাইড করলো যে ঠিক আছে ওটাকে আমরা বুঝিয়ে দেবো।
অদ্ভুত ভাবে তার পরের দিন যখন ক্লাবের ছেলেরা বেরিয়ে আসবে চিন্তা করছিল ওটাকে বোঝানোর জন্য, এমন একটা সমস্যা লাগলো পাশের ক্লাবের সাথে, অটোমেটিক্যালি ওই জিনিসটা মাথা থেকে আউট হয়ে গেল। কিছু না কিছু ভাবে ওরা ঠিক আটকে দেবেই দেবে আপনাকে, যেভাবেই হোক। আপনি যখন ওদের বাড়িতে কোনো কিছু টার্গেট করছেন, ও কিন্তু শেষ করবে। এগুলো তো গেল, আমি একটা জিনিস জানতে চাইছি এবার, সেটা হচ্ছে হুম। জিন। এই জিন আর এই সব যে এন্টিটি গুলো আছে, জিনের সাথে হুম, কি হুম। কোনো ডিফারেন্স আছে? কারণ আমি অনেক জায়গা থেকে শুনেছি জিনটা একটা ফোর্থ ডাইমেনশনের একটা এন্টিটি, যেটা মানে এই হুম, ডাইমেনশনের সাথে হুম। ওদের নাকি একটা কানেকশন থাকে, মানে ওরা যে নিশ্চয়ই, অনায়াসে যাতায়াত করতে পারে এই ডাইমেনশন। নিশ্চয়ই পারে। দেখুন একটা জিনিস বলি, হুম পঞ্চতত্ত্ব কথাটা বুঝেন তো? আমাদের হিউম্যান বডি হুম 5টা তত্ত্ব দিয়ে তৈরি। হুম তো হিউম্যান বডি যখন ডিস্ট্রয় হয়ে যায়, হুম, হুম দেখবেন মুসলিমদের কবর দেয়, হ্যাঁ মানে ওরা মাটিতে মিশে গেল। হুম হিন্দুদের জ্বালিয়ে দেয়। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ওদের ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেরকম 5টা তত্ত্ব দিয়ে আমরা তৈরি, ওদের মধ্যে কিন্তু সেরকম 2টো অথবা 3টে তত্ত্ব ওরা রয়েছে। কিছু কিছু এন্টিটি আপনাকে টাচ করতে পারবে, আচ্ছা যেমন জিন। জিন আপনার সামনে যদি কোনো ভূত চলে যায়, ভূত আমি ভূত দিয়ে বলছি, ভূত যদি আপনার পাশ দিয়ে চলে যায় অথবা হেঁটে গেল অথবা কোনো কিছু করলো, আপনি কিন্তু ফিল করতে পারবেন ভূতটা চলে গেল। হুম জিন আপনাকে টাচ করতে পারবে, জিনের মধ্যে সেই ক্ষমতাটা আছে। জিন মিনিমাম 3টে তত্ত্ব দিয়ে তৈরি হয় এবং জিনের অসীম ক্ষমতা আছে। সব থেকে বোধহয় খতরনাক যেটা শুনেছি সেটা হচ্ছে মারিচ জিন বলে কিছু। উম, জিন সব কটাই খতরনাক, সত্যি কথা বলতে। জিন প্রত্যেকটাই খতরনাক। তার মধ্যে এদের মধ্যে আবার 2টো রকম ক্যাটাগরি রয়েছে। আহ, একটাকে মুসলিম ভাষায়, দেখুন জিন, জিনকে মেনলি সাধনা করে হচ্ছে গিয়ে মুসলিম লোকেরা। হ্যাঁ হিন্দি কেউ জিন সাধনা করে না। হ্যাঁ জিন অথবা জিন্নাত অথবা মক্কেল, এইসব ভাষাগুলো কিন্তু মুসলিমদের থেকেই আসা। হুম তো আমরা যেটাকে ব্রহ্মদৈত্য বলি, হুম ওরা সেটাকে জিন বলে। আচ্ছা হুম, মানে আমরা যেটাকে আমাদের ভাষায় আমরা যেরকম ছোটবেলায় শুনেছি ব্রহ্মদৈত্য, বট গাছে ব্রহ্মদৈত্য থাকে, হুম শেওড়া গাছে পেতনি থাকে, তেঁতুল গাছে ভূত থাকে, এরকম আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। হুম তো ওরা, ওদের শুধু একটাই এন্টিটি চেনে ওরা, সেটা হচ্ছে গিয়ে জিন। ওরা জিন ছাড়া কিন্তু আর কোনো এন্টিটিকে চেনে না এবং বোঝেও না। এবং জিনদের ব্যাপারটা কি হচ্ছে, ওরা জিনকে প্রেফার কেন করে, এবং বেশিরভাগই ওরা একটা জিনকেই ওরা রাখে, সেটাকে মনে হয় ওরা বলে, উম, নামটা এক্ষুনি মনে পড়ছে না, হামজাদ, মোস্ট প্রবাবলি হামজাদ বলে। আচ্ছা ওই জিনটার স্পেশালিটি হচ্ছে কি এটাই, ওটা ব্ল্যাক জিন হয়। ব্ল্যাক জিন বলতে ওটাকে, মানে ওটাকে দিয়ে কালো কাজ করানো যায়। আপনি যত নেগেটিভ কাজ আপনি ওকে দিয়ে করাতে পারবেন, ও কোনো ক্ষতি করবে না। ও আপনার খুব কম জায়গাতে থাকবে। আপনি যদি মনে করেন এই একটা আংটির মধ্যে ওকে রাখবেন, ও সে আংটির মধ্যেও থেকে যাবে, কোনো অসুবিধা নেই। ওকে আমার সামান দিতে হবে থাকার জন্য, ওকে বলতে হবে যে তুমি এখানটাতে থাকবে, ও ওখানটাতেই থাকবে। আর আগে ছোটবেলায় আমরা একটা গল্প পড়েছিলাম, আলাদিনের আশ্চর্যবতী। হ্যাঁ সেটাই মাথায় আসছিল। তো ও যখন ওই ঘষতো না এই প্রদীপটাকে, হুম 2বার কি 3বার ঘষলেই জিন চলে আসতো। হুম ওকেও অর্ডার করা থাকে যে আমি তোমায় কিছু বলবো না, কিন্তু আমি যখন এটাকে তোমার 2বার কি 3বার ঘষবো, তুমি বেরিয়ে চলে আসবে। ধরে নেবে আমি 2-3বার ঘষছি মানে তোমাকে আমি অর্ডার দিচ্ছি হুম যে তুমি ওর সামনে আসো। এটা আসেও ঠিকই, কিন্তু জিনকে কোনো কিছু না করাটাই বেটার। আচ্ছা কারণ জিন আপনার কাছ থেকে কোনো রকম অ্যাডভান্টেজ নেবে না ঠিকই, কিন্তু সময় পেলে কিন্তু আপনাকে ছাড়বে না। ও কিন্তু আপনাকে টার্গেট রেখে দেবে সবসময়। হুম আর আরেকটা জিনিস, জিন সাধারণের একটা কথা বলি জিনের হুম বিষয়তে। জিনকে যখনই আপনি এই ফরমেশনে নেবেন না, তো
জিনকে বলতে হবে যে তোমার আংটিটা তুমি ছেড়ে দিয়ে যাও এখানটা, এবং আপনাকে একটা আপনার গুরুর যে সুরক্ষা ঘেরা যেটাকে বলে, সেই সুরক্ষা ঘেরার মধ্যেই থাকতে হবে। জিন আপনাকে অনেক লোক দেখাবে, এই যে আমি এটা এখানে রাখলাম, তুমি এসে নিয়ে নাও। হুম। তখন আপনাকে জিনকে বলতে হবে যে তুমি এটাকে এখানে রেখে তুমি চলে যাও, আমি ঠিক আমার সময় মতন তুলে নেব, এবং জিন যখন দিচ্ছে, কোনো ব্যক্তি যদি সেই প্রলোভনে যদি ওই বাই চান্স যদি উঠে ওতে নিতে চায়, হুম। ধরে নেবেন হয়ে গেল, ওখানেই শেষ, ওখানেই ওনার খেলা ওখানেই শেষ। এরকম প্রচুর ইনসিডেন্ট আছে, আপনাকে যদি এরকম কতজনের মানে অ্যাটাক কতজন হয়েছে, ইনফ্যাক্ট এমনও হয়েছে একজনকে 20 ফুট উপরে তুলে নিচে ফেলে দিয়েছে। 20 ফুট উপরে তুলে নিচে ফেলে দিয়েছে? 20 ফুট উপরে তুলে নিচে ফেলে দিয়েছে। উনি সাধনা করতে বসেছেন, হ্যাঁ। সুরক্ষা ঘেরা বানিয়ে নিয়েছেন, সবকিছু করে নিয়েছেন, জাস্ট ওনাকে বলেছে যে উনি একদম পুরো 100% অ্যাক্টিভ হয়ে গেছে, সামনে প্রকট করে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে তার সাথে কথা বলছে, কথা বলতে বলতে হঠাৎ প্যারেন্টলি বলছে যে ঠিক আছে তুমি তোমার ওটা আমাকে দাও, আমি তোমাকে যখনই আমি ওটাকে দুবার আমি হাত দিয়ে যখনই দুবার ওটাতে মারবো, অথবা দুবার আমি নক করবো ওটাকে, অথবা 3বার নক করবো, তুমি আমার সামনে চলে আসবে। ও বললো ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে, ঠিক আছে তাহলে এই নিন, এটাকে আপনি এটাতে আপনি 2বার নক করবেন, তাহলে আমি চলে আসবো আপনার সামনে। উনি ভুল করেছে এটাই, উনি হাত ওইখানেই অন দ্য স্পট উনি হাতটা বাড়িয়েছেন, আর কোনো মতে ভাবে ওই গ্রাউন্ডটা যে ছিল, গ্রাউন্ডের থেকে বাইরে ওনার হাতটা চলে গেছে, তক্ষুনি হাতের রিস্টটা ধরলো, টেনে সোজা এক টানে 20 ফিট উপরে। স্পটে শেষ, ওই স্পটেই লোকটা শেষ। এরকম প্রচুর ঘটনা আছে, একাধিক ঘটনা রয়েছে। এক একটা ঘটনা বলা শুরু করলে আমার মনে হয় আপনার পডকাস্ট শেষই হবে না। আমি এবার অন্য একটা ডিফারেন্ট জিনিসের উপর কভার আপ করতে চাইছি, সেটা হচ্ছে ডাইনি বিদ্যা, মানে ডাকিনী বিদ্যা যেটা বলে উইচক্রাফট। তো আপনি তো এই মুহূর্তে কর্মসূত্রে লাটাগুড়ির দিকটায় রয়েছেন, এবং ওখানে জঙ্গলের মধ্যে তো মানে আই থিঙ্ক আপনি জঙ্গলের মধ্যে এতদিন ধরে কাজ করছেন, বা আপনি মানে ওখানে বসবাস করছেন, ওখানে কি এরকম কোনো অ্যাক্টিভিটিস দেখেছেন কি, কোনো মানে উইচক্রাফট প্র্যাকটিসের কোনো রকম? আছে আছে। আচ্ছা। আদিবাসী যেসব জায়গায় থাকবে তাদের মধ্যে এই মেন্টালিটি থাকবে যে তাদের মধ্যে কিছু না কিছু এরকম জিনিস রয়েছে, এবং প্রত্যেকেই এখানকার প্রত্যেকটা আদিবাসী মনে করে যে তাদের বংশের অথবা তাদের গোত্রে যেসব পূর্বপুরুষরা রয়েছে, তারা কেউ না কেউ তাদের কাছে আসে দেখা করতে। আর ইনফ্যাক্ট ওটা মনে হয় মোস্ট প্রবাবলি কোনো একটা মাসে, একটা অদ্ভুত ঘটনা বলি আপনাকে, এটা হয়তো কখনো আপনি শুনেছেন কিনা জানি না, যে সুন্দরবন সাইডে গ্রামে একটা অনুষ্ঠান হয়, ওটা মনে হয় বৈশাখ মাসের পরেই হবে হয়তো, অথবা মাসটা আমি সঠিক বলতে পারলাম না, তবে মোটামুটি গরম থাকে সেই সময়। তো ওরা ভূতকে ইনভাইট করে। আচ্ছা। আর রীতিমতো ভূতেরা আসে ওদের অনুষ্ঠানে। ওই মানে যারা আই উইটনেস ছিল তারা সে এক সময় আমাকে বলেছিল যাওয়ার কথা, কিন্তু আমার গিয়ে ওটা হয়নি। তো বলছে রীতিমতো মানে ভূতরা আসে ওদের অনুষ্ঠানে, এসে ওদের সাথে পার্টিসিপেট করে, ওদের সাথে মানে অনুষ্ঠানে যোগ দেয় এবং চলে যায়, একসাথে দল বেঁধে আসে, একসাথে চলে যায়। এটা মানে আমি যেহেতু যাইনি, ব্যাপারটা আমার কাছে খুবই অবিশ্বাস্য এবং খুবই এক্সাইটমেন্টের জায়গা আছে আমার কাছে, যে কোনোদিনও যদি আমি সুযোগ হয় আমি নিশ্চয়ই যাবো এই অনুষ্ঠানটা দেখতে, যেখানে ভূতেরা আসে, তারা মানুষদের সাথে অনুষ্ঠানটাতে থেকে ওরা চলে যায়। এটা একটা দেখার বিষয় আছে আমার কাছে, ইনফ্যাক্ট আমি দেখতে চাই এই জিনিসটা। ইনফ্যাক্ট আপনি যদি কখনো সম্ভব হয় তো আমি সেই রেফারেন্সটা আপনাকে দিয়ে দেবো, আপনি অতি অবশ্যই যাবেন, এবং উইথ ক্যামেরা ব্যাকআপ। বিকেল সন্ধ্যার আগে ক্যামেরা সেট আপ করে নেবেন, যাতে করে আপনি ব্যাপারটাকে পুরো কভার করতে পারেন। ক্যামেরা
এখন থেকে এখন পর্যন্ত ক্যামেরা অন থাকবে, অথবা ওরা আসলেই বলে দেবে যে হ্যাঁ ওনারা চলে এসেছেন, এবার আপনি রেকর্ড করুন। মানে বাড়ির লোকই আপনাকে বলে দেবে যে ওনারা চলে এসেছে, আপনি রেকর্ড করুন। আপনি আস্তে করে গিয়ে রেকর্ড বাটন প্রেস করে দিলেন, এবং আপনি নিজে যেটা দেখছেন সেটা একটু মনে রাখবেন, কারণ ভিডিওর সাথে আপনার নিজের দেখার মধ্যে কিন্তু তখন অনেকটা পার্থক্য দেখতে পাবেন। হুম। কারণ একজন ওখানে মানে কিছু কিছু মানে আউটস্কট যেগুলো আর কি বলি, মানে এক্সট্রিম আউটস্কট যেটা আর কি, হুম। সেটা হচ্ছে কি যেমন ধরুন কাকদ্বীপ, নামখানা, হুম। তারপরে আমাদের এই কি জায়গাটার নাম, গোসাবা, এসব যেসব সাইট গুলো রয়েছে বেশিরভাগই গ্রাম অথবা জঙ্গল সাইট, যেখানে সেখানে কিন্তু এখনো অনেক লোক আছে যারা প্যারানর্মাল জিনিস নিয়ে চর্চা করে। হুম। ইনফ্যাক্ট আমাদের এখানেই বলি, এরকম এদের এখানে এরকম বিদ্যাও আছে যে আপনার ঘরে পাখা চলছে, হুম। তাদের ঘরে পাখা নেই, সে হয়তো একদিন এসে আপনার পাখাটা দেখে গেছে, সে তার বাড়িতে গিয়ে এরকম একটা পাখা তৈরি করবে, কাঠ দিয়ে একটা পাখা তৈরি করবে, এবং কোনো একটা সময়তে তোমার রাত্রিবেলা 1টা 1:30 2টো সে সেই পাখাটার মধ্যে কোনো কিছু একটা ব্ল্যাক ম্যাজিক করে অথবা কিছু করে সে তার পাখাটা পট করে ওখানে ভেঙে দেবে, এইখানে দেখবেন আপনার পাখা ভেঙে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, যেটা মানে ওই ভুরু ডল টাইপের, যেটা বুঝতে পারছি। একদম একদম, এটা যে কোনো বিষয় নিয়ে রয়েছে, স্পেশালি এইখানে এই জিনিসটা বেশি হয়। এটা তো আপনি ওই জায়গাটার কথা বলছেন মানে লাটাগুড়ি সাইডের, বাট আমি যেটা হুম জানি হুম হুম আসামের মায়াঙ্ক বলে যে একটা গ্রামটা আছে, ওটাতে নাকি সব থেকে হুম বেশি হুম মানে যখন বাচ্চা বাচ্চারাও নাকি জানে। হুম, এটা ঠিক, এটা ঠিক। লুনা চুমারির নাম নিশ্চয়ই শুনেছেন। না, এটা আমি প্রথম শুনছি। প্রথম শুনলেন। সব থেকে বড় মানে ওই আসাম মায়াঙ্ক যেটা বলছেন, হুম। মায়াঙ্কে মায়াঙ্কে উনি লুনা কুমারী যে আছে, সে হচ্ছে গিয়ে খুবই নিম্ন শ্রেণীর, মানে যেরকম ওই ছুতোর ম্যাথর যেরকম হয়, ওরকম খুবই নিম্ন শ্রেণীর একজন মহিলা ছিলেন, যিনি তন্ত্রবিদ্যায় মহারত হাসিল করেছিলেন। আচ্ছা। হুম, তন্ত্রবিদ্যাতে উনি মানে মহারত হাসিল করেছিলেন, এবং সে আসামের মহিলা ছিলেন, এবং তার জন্যই ওই জায়গাটার এত নাম, এবং সে বিদ্যাটা শেখার পরে আরো অনেককে কিন্তু বিদ্যাটা শিখিয়েছিলেন। আচ্ছা। প্রত্যেকের কাছে কোনো কৃপণতা ছাড়াই উনি বিদ্যাটা মানে সবাইকে শিখিয়েছিলেন, যাতে বিদ্যাটার প্রসার ঘটে। এখন অনেকেই শেখায় না অনেক কিছু, কিন্তু উনি সেই জিনিসটা করেননি, উনি বিদ্যাটাকে সম্প্রসার করেছিলেন, যে বিদ্যাটাকে বাড়িয়েছিলেন, অনেকে জানতো, এবং ওই জন্য আজকে মায়াঙ্কের যে বলা হচ্ছে না, মায়াঙ্কের বাচ্চা বাচ্চারা পর্যন্ত জানে, হুম। তার পুরো ক্রেডিটটা কিন্তু ওনাকেই যায়। আচ্ছা, নামটা একটু আরেকবার বলতে পারবেন? ওনার নামটা লুনা চুমারি। লুনা ছুমারি। ওকে, হুম, ঠিক আছে। এটা জিজ্ঞেস করবেন যারা মোটামুটি একটু এইসব জিনিস নিয়ে কালচার করে, হুম হুম প্রত্যেকেই ওনাকে এক নামে চিনবেন। হুম, বুঝতে পারছি। মানে যারা খুব ডিপলি এটা নিয়ে রিসার্চ করছেন তারাই একমাত্র এই ওনার নামটা জানতে পারবেন, কারণ অনেকজন আছে এখন হয়তো অনেকে স্টার্ট হুম। করেছে, but তারা এই ব্যাপারটা নিয়ে অবগত হবেন না হয়তো। তো ঠিক তবে আছে। প্রথম কথা, আমার ব্যক্তিগত মতামত, এসবের হুম, থেকে দূরে থাকাটাই বেটার। হ্যাঁ অবভিয়াসলি হুম এটা থেকে যতটা দূরে পারা যায় দূরে থাকাটাই বেটার। আরো দুটো জিনিস আমার জানা আছে, সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে হাকিনি, আর একটা হচ্ছে আপনার এটা বলে ডাকিনি। এই দুটোই আর এটার মানে স্পেশালিটিটা কি রয়েছে হাকিনি আর ডাকিনি এই দুটোর? এগুলো এগুলো স্পেশালি কারোর ক্ষতি করার জন্য, পরিষ্কার কথা, এই কারোর ভালো করতে পারে না। এবং হাকিনি এবং ডাকিনি যেগুলো বলছি, এদের সাথে একটা বিষয় কি, এরা প্রচন্ড মিথ্যেবাদী হয়। আচ্ছা। এরা প্রচন্ড, দেখুন কর্ণপিশাচিনী একটা কথা বলছি, কর্ণপিশাচিনী একটু যেহেতু হাই লেভেলের, তো এ আলটিমেটলি আপনাকে কোনো মিথ্যা কথা বলবে না, এর নেগেটিভ ঠিকই, কিন্তু একে যখন আপনি কোনো ইনফরমেশন চাইবেন, এ কিন্তু আপনাকে মিথ্যে কথা বলবে না, এইটুকুনি ট্রাস্ট আপনি করতে পারেন। কিন্তু হাকিনি ডাকিনি যেগুলো রয়েছে, তারা হচ্ছে গিয়ে আপনাকে যে কখন যে আপনাকে কিভাবে যে আপনাকে মুশকিলে ফেলবে আপনি কি বুঝতে পারবেন না। বুঝতে পারছি। আপনাকে মানে উনি তো সত্যি বলবেনই না, পরিষ্কার কথা, আপনাকে সবসময় মিথ্যে কথা বলবেন, এবং তারপরে যখন আপনাকে সত্যি কথা বলবেন আপনি সেটাকে বিশ্বাস করবেন না।
আর আরেকটা জিনিস, এরা কিন্তু এই এতক্ষণ ধরে যে লেভেল নিয়ে আলোচনা চলছিল তার থেকেও কিন্তু নিচু স্তরের, এবং যারা মোটামুটি কাজের জন্য ব্যবহার করে তারা কিন্তু কখনো ওই ডাকে নিয়ে দিয়ে কোনো কাজ করাবে না। হুম। এদের যেমন দেখুন, যারা তান্ত্রিক আছে তাদের কিন্তু কারোর কাছে শুনতে হবে না আমাকে ভূত আছে, কেউ বলবে না আমাকে ভূত আছে। সবার কাছে হয় জিন আছে, নয় ডিএফ আছে, নয় কি বলবো কালপুর যেটা বলছেন, এগুলো এরা এরা এদের কাছে কিন্তু যথেষ্ট পাওয়ার রয়েছে, অসীম পাওয়ার রয়েছে। এবং যে যদি সত্যি সত্যি রাখতো সে পাওয়ারফুল লাগবে না, এবং যে মোটামুটি ভালো তাদেরকেই রাখবে। যেমন জিন কোনোদিন মিথ্যে কথা বলবে না আপনাকে। হুম। আপনি একটা জিনিস জানেন কি, সন্ধ্যাবেলার পরে মেয়েদের খোলা চুলে থাকতে কেন না করে? হ্যাঁ, সেটা জানি, মানে নেগেটিভ এন্টিটিকে খুব অ্যাট্রাক্ট করে খোলা চুল। নেগেটিভ অ্যান্টি না, নেগেটিভ অ্যান্টি না, স্পেশালি ওই সময়তে যদি কোনো জিন তার আশেপাশে থাকে এবং সে যদি টাচ করে নেয় ওকে, মহিলাটার সাথে যদি, আর খোলা চুল সন্ধ্যার পরে কোনো মহিলা খোলা চুলে যদি কোনো অন্ধকার জায়গাতে অথবা কোনো জায়গাতে থাকে, মোটামুটি 90% সম্ভাবনা আছে তাকে জিনে টাচ করবে। আচ্ছা। জিন তাকে টাচ করবে 90% শিওর। এবং যদি ইনকেস তাকে টাচ করে নিল, সে মোটামুটি 7 দিনের জন্য এফেক্টেড। যদি কোনো ভালো তান্ত্রিক অথবা কোনো ভালো, বিশেষ করে এরা মৌলানা অথবা মৌলবী যাদেরকে আমরা বলি, তাদের কাছে নিয়ে গেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু আমাদের তান্ত্রিক মিনিমাম কমসে কম 3 থেকে 4 দিন সময় নেবে ওনাকে ঠিক করতে। কারণ কিছু কিছু জিনিস আছে যেটা বাঙালিদের পক্ষে সম্ভব, হিন্দুদের পক্ষে সম্ভব, কিছু কিছু জিনিস আছে যেগুলো মুসলিমদের পক্ষে সম্ভব। আমি এই যে কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম সুন্দরবন কাকদ্বীপ অঞ্চল, এখানে প্রচুর এরকম জিনিস আছে। অনেক মুসলিম লোক আছে যাদের কাছে এরকম অ্যান্টিটি ভর্তি পড়ে আছে। ইনফ্যাক্ট আমার জানাশোনা একজন মুসলিম লোক আছে, সে তার এইটুকু নিয়ন্ত্রণ ক্ষমতা আছে, সে একটা জায়গা থেকে একটা জায়গাতে কোনো স্টেবল অবজেক্টকে সে মুভ করে নিয়ে আসতে পারবে। গাছ পারবে না, কোনো একটা এমন পাথর যেটা বিগত 100 বছর ধরে ওখানে পড়ে রয়েছে, কিন্তু পাথরটাকে ওখান থেকে তুলে আনা সম্ভব না। উনি সেই পাথরটাকে এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভ করিয়ে দেবে। আপনি আজকে দিয়ে গেলেন এখানে, কালকে দেখবেন 10 ফুট দূরে চলে গেছে। সে তার নিজের ক্ষমতা শক্তি দ্বারা সেটা করতে পারবে। আচ্ছা। কিন্তু তার কাছে সেরকম বিশেষ কোনো জিনিস নেই, তার কাছে যেটা আছে সেটা খুবই নিম্ন শ্রেণীর জিনিস, কিন্তু সে মুভ করিয়ে দেবে, এইটুকুনি ক্ষমতা তার আগে। ঠিক আছে। যাই হোক, আজকে তো অনেকটাই আপনার সাথে কথা হলো, অনেকগুলো ঘটনাই শেয়ার হলো, অনেক আড্ডা হলো। আশা করছি নেক্সট কল রেকর্ডিং এ আরো আড্ডা হবে এবং আরো অনেক কিছুই জানতে পারবো। আপনার এছাড়া আর কিছু বলার আছে, মানে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য? আমার তো বলার প্রচুর কিছু আছে, কিন্তু কোনখান থেকে শুরু করবো কোনখান থেকে শেষ করবো সেটাই ভেবে পাচ্ছি না। এটাই তো জাস্ট আপনার সাথে একটা ফর্মাল আলোচনা হলো। নেক্সট টাইম আরো ডিপলি আলোচনা হবে। এটা তো 2-3টে এপিসোড হলে মনে হয় ভালো হবে। তো একটা এপিসোডই আমরা রেকর্ড করলাম, এরপরে নেক্সট টাইম আপনার সাথে আরো আরেকটা এপিসোড না হয় রেকর্ড করে নেব। তাহলে স্টপ করছি রেকর্ডিংটা। ওকে ওকে। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.